সবাইকে ইউনিক স্কুলে স্বাগতম। আজকে আমরা তোমাদের পরিণতি ও নাগরিকতা বিষয়ের খুবই ইম্পর্ট্যান্ট কিছু এমসিকিউ সলভ করব। সুতরাং খুব বেশি দেরি না করে আমরা আমাদের এমসিকিউ বা প্রশ্নগুলো দেখার চেষ্টা করি। প্রথমে আছে তোমাদের প্রথম অধ্যায় অর্থাৎ পরিণতি ও নাগরিকতা। সেখানে প্রথম প্রশ্নটা যদি আমরা দেখি, পরিণতিকে কোন ধরনের বিজ্ঞান বলা হয়, অর্থাৎ পরিণতি কেমন বিজ্ঞান। আমরা সকলে জানি পরিণতি একটি নাগরিক নিয়ে কথা বলে। নাগরিকের উত্থান পতন, নাগরিকের কার্যাবলী, নাগরিক কি করে, কিভাবে এসেছে, কিভাবে তার উৎপত্তি, কিভাবে সে চলবে ইত্যাদি সবকিছু যেহেতু নাগরিক কেন্দ্রিক, সুতরাং এর উত্তর হবে নাগরিকতা বিষয় বিজ্ঞান। পরিণতির ইংরেজি শব্দ সিভিক্স কি থেকে এসেছে? এটা একেবারে ইজি একটি প্রশ্ন এবং এটা তোমাদের সাধারণ এই জ্ঞানমূলক প্রশ্নের জন্য তোমাদের খুবই মনোযোগ দিয়ে শেখা প্রয়োজন। সেটা হচ্ছে সিভিস এবং সিভিটাস, অর্থাৎ ক নাম্বার, এটা হবে তোমাদের উত্তর। এরপর সিভিটাস শব্দের অর্থ কি? সিভিটাস শব্দের অর্থ আমরা সকলেই জানি নগর রাষ্ট্র। নাগরিকতা হলো, অর্থাৎ নাগরিকতা কি? নাগরিক হিসেবে ব্যক্তির কর্তব্য নাকি পরিচয় না মর্যাদা নাকি ভোটাধিকার? নাগরিকতা হলো নাগরিক হিসেবে একজন ব্যক্তির মর্যাদা, অর্থাৎ গ নাম্বার। পরিণতিকে জ্ঞানের মূল্যবান শাখা কে বলেছেন? সেটা বলেছেন ইএম হোয়াইট। এই যে যে কে বলেছেন বা কার উক্তি, কে বিবৃতি করেছেন, এই ধরনের জিনিসগুলো আসলে এক কথায় মনে রাখা উচিত। এগুলো কোনো ধরনের খুব বেশি টেকনিক দিয়ে বা এভাবে মনে রাখার তেমন সুযোগ থাকে না। এগুলো তোমাদের খুব ভালোভাবে দেখে নিতে হবে কোন উক্তিটা আসলে কে বলেছেন। এটা ইন্ডিভিজুয়াল একজন একজন ধরে এইভাবে তোমাদের মনে রাখা প্রয়োজন। এরপর বিষয়বস্তুর দৃষ্টিতে পরিণতিকে কয়টি অর্থে আলোচনা করা যায়? দুটি অর্থে। একটি হলো ব্যাপক, আরেকটি হচ্ছে সংকীর্ণ অর্থে। অর্থাৎ ব্যাপকতায় সে কি নিয়ে আলোচনা করে পরিণতি, আর সংকীর্ণ অর্থে সে কি নিয়ে আলোচনা করে। সংকীর্ণ অর্থে এই যে একটি প্রশ্ন এসেছে, সংকীর্ণ অর্থে পরিণতির বিষয়বস্তু কোনটি? সংকীর্ণ অর্থে পরিণতি মানুষের অধিকার এবং কর্তব্য, অর্থাৎ রাষ্ট্র থেকে সে কি কি পাবে, তার অধিকার কি, এবং রাষ্ট্রের প্রতি তার কর্তব্য কি, এগুলো হচ্ছে সংকীর্ণ অর্থে পরিণতির বিষয়বস্তু। নেক্সট, সন্তান জন্মদান ও লালন পালনের জন্য সংগঠিত ক্ষুদ্র বর্গকে পরিবার বলে। উক্তিটি কার? উক্তিটি হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানী ম্যাককাইভারের। পরিবারের গঠন কাঠামোর ভিত্তিতে পরিবারকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? অর্থাৎ পরিবারের গঠন থেকে, যেমন আমরা জানি পরিবার সাধারণত গঠনের দিক থেকে দুই ধরনের গঠিত হয়। একটা হচ্ছে একক পরিবার বা নিউক্লিয়ার ফ্যামিলি, আরেকটি হচ্ছে জয়েন্ট ফ্যামিলি বা যৌথ পরিবার। সুতরাং এটি হবে দুটি। দেবব্রতের মা পরিবারের কর্তৃত্ব করেন। দেবব্রতের পরিবারের ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য? অর্থাৎ দেবব্রতের মা, এটা একটি মাতৃতান্ত্রিক পরিবারকে ইন্ডিকেট করছে। তোমাদের এটা জেনে রাখা ভালো, খাসি এবং গারো এরা মাতৃতান্ত্রিক পরিবার লিড করে। সুতরাং এর আনসারে যদি আমরা যাই, এই যে গারো পরিবার, যেহেতু এটি একটি মাতৃতান্ত্রিক পরিবার এবং আমরা জানি খাসি এবং গারো এরা মাতৃতান্ত্রিক পরিবার, মাতৃতান্ত্রিক পরিবারকে এরা যাপন করে। এরপর চাকমা এবং মারমা এরা উভয়ই পিতৃতান্ত্রিক পরিবার। ওকে, বৈবাহিক সূত্রের ভিত্তিতে পরিবার কয়টি শ্রেণীতে বিভক্ত? বৈবাহিক সূত্রের ভিত্তিতে একটি পরিবার তিনটি শ্রেণীতে বিভক্ত। যেমন একটি হলো বহুপত্নী, এক পত্নী, অর্থাৎ পত্নী অর্থ কি? পত্নী অর্থ হচ্ছে স্ত্রী। একজন ব্যক্তির একটি পত্নী থাকতে পারে। আরেকটি হচ্ছে একাধিক বা বহুপত্নী, আরেকটি হচ্ছে বহুপতি। কি বললাম? এক পত্নী, বহুপত্নী অর্থাৎ একের অধিক স্ত্রী বা ওয়াইফ থাকতে পারে একজন মানুষের। আরেকটি হচ্ছে বহুপতি, পতি অর্থ স্বামী বা হাজবেন্ড। সাধারণত আমাদের দেশে এটি তেমন দেখা যায় না। তেমন বলতে একেবারেই দেখা যায় না একজন নারীর একাধিক স্বামী, এটা সাধারণত দেখা যায় না। তবে এই সংখ্যার দিক থেকে এটা কিন্তু একটি গ্রহণযোগ্য বিষয়। আমাদের সমাজে কোন ধরনের পরিবার দেখা যায়? একটু আগেই বললাম আমাদের সমাজে কোন ধরনের পরিবার দেখা যায়। আমাদের সমাজে আমরা বহুপত্নীকও দেখতে পাই, আবার পিতৃতান্ত্রিকও দেখতে পাই। আচ্ছা, এখানে বলা হয়েছে বেশি দেখা যায়, কোনটি সর্বাধিক? এটা কিন্তু থাকে, বহুপত্নী, একজন মানুষের বহুপত্নী থাকতে পারে, তবে সর্বাধিক সবচাইতে বেশি দেখা যায় হচ্ছে এক পত্নী। এবং অর্থাৎ একজন মানুষের একের অধিক ওয়াইফ
তেমন একটা দেখা যায় না। একের অধিক ওয়াইফ থাকে খুব কম সংখ্যক মানুষের, যেহেতু আলাদাভাবে বলা হয়েছে যে বেশি দেখা যায়। এই যে বেশি একটা ওয়ার্ড এখানে দেওয়া হয়েছে, সর্বাধিক কোনটি দেখা যায়, সুতরাং এটা আমরা দিব একপত্নিক ও পিতৃতান্ত্রিক। বাংলাদেশের নিচের কোন ধরনের পরিবার দেখা যায় না? কোনটি দেখা যায় না? একটু আগে বললাম কোনটি দেখা যায় না। একজন নারীর একের অধিক হাজব্যান্ড, এই জিনিসটা কিন্তু বাংলাদেশে তেমন একটা দেখা যায় না, তেমন বলতে একেবারেই দেখা যায় না। সুতরাং এটি হবে বহুপতি। এরপর গান বাজনা, টিভি দেখা, বেড়াতে যাওয়া পরিবারের কোন ধরনের কাজ? এটা আমরা বলি এটা একটা এন্টারটেইনমেন্ট। আমরা বলি না যে একটু এন্টারটেইন করছি, একটু বিনোদনমূলক প্ল্যাটফর্ম কোনগুলোকে বলা হয়? যে টিকটক, লাইকি, ফেসবুক, ইনস্টাগ্রাম, এগুলোকেই। সুতরাং গান বাজনা করা, টিভি দেখা, এগুলো এন্টারটেইনমেন্টের বাংলা, বিনোদনমূলক। সুতরাং এটার আনসার হবে বিনোদনমূলক। ওকে, নেক্সট ওয়ান। মানুষ সমাজে বাস করে, কেন বাস করে? পরিবার গঠনের জন্য, রাষ্ট্রের অন্তর্ভুক্ত হওয়ার জন্য, সামগ্রিক প্রয়োজন, নাকি নিজের সুখ? অর্থাৎ মানুষ একটা সমাজে থাকে শুধু পরিবারের জন্য না, সে তার সামগ্রিক চাহিদা পূরণের জন্য। সে তার চাওয়া পাওয়া, সে তার ফিজিক্যাল, ইন্টেনশনাল, মেন্টাল, ইকোনমিক্যাল সব ধরনের চাহিদা পূরণের জন্য সে কিন্তু একটি সমাজে বসবাস করে। ওকে, মানুষ স্বভাবগত সামাজিক জীব। এটা একেবারেই সকলেরই জানা থাকার কথা, এটা অ্যারিস্টটলের খুবই পপুলার একটা উক্তি। রাষ্ট্রের সবচাইতে গুরুত্বপূর্ণ ও অত্যাবশ্যকীয় উপাদান কোনটি? একটি রাষ্ট্রের সবচাইতে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? সেটি হচ্ছে সার্বভৌমত্ব। অর্থাৎ একটি দেশ তার নিজের মতো চলতে পারবে, নিজের স্বাধীনতা বজায় রেখে চলতে পারবে। এটাই হচ্ছে একটি রাষ্ট্রের মূল উপাদান। অর্থাৎ অন্য রাষ্ট্র তাকে হস্তক্ষেপ করতে পারবে না। এটা একটি রাষ্ট্রের জন্য খুবই জরুরি। যেমন আমরা যদি বলি একটি রাষ্ট্রের নির্দিষ্ট ভূখণ্ড আছে, কিন্তু তার নিজস্ব চলার মতো, নিজেকে স্বাধীনভাবে রাখার মতো ক্ষমতা নাই। যেমন আমরা অনেকগুলো রাষ্ট্রকে দেখতে পাচ্ছি ইদানিং, এই যে ইরান, ইউক্রেন, ফিলিস্তিন, এগুলো কিন্তু তার উদাহরণ। ইউক্রেনের কি আছে? নির্দিষ্ট ভূখণ্ড আছে, জনসমষ্টি আছে, একটি সরকারও আছে, বাট তাদের সার্বভৌমত্বের অভাবের কারণে তারা সেই পূর্ণাঙ্গ ভাবে তারা জীবনযাপন করতে পারছে না। সুতরাং সার্বভৌমত্ব একটি রাষ্ট্রের খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। রাষ্ট্রের চরম, পরম ও সর্বোচ্চ ক্ষমতা। রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা একটু আগেই বললাম, সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সর্বোচ্চ ক্ষমতায় আসীন হচ্ছে সার্বভৌমত্ব। রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত উল্লেখযোগ্য মতামত কয়টি? উল্লেখযোগ্য মতবাদ হচ্ছে 4টি। একটি হচ্ছে ঐশী মতবাদ বলা হয়। ঐশী মতবাদ কি? ঐশী মতবাদ মানে হচ্ছে, অর্থাৎ রাষ্ট্র সরাসরি ঈশ্বর কর্তৃক প্রদত্ত এবং রাষ্ট্রে যে শাসকরা আছেন এরা সবাই ঈশ্বরের প্রতিনিধি এবং এরা জনগণের কল্যাণের জন্য কাজ করে। এটা হচ্ছে ঐশী মতবাদ। আরেকটা হচ্ছে এই বলপূর্বক, অর্থাৎ মানুষ নিজেরা বলের মাধ্যমে শক্তি দেখিয়ে, আরেকজনের উপর শক্তি দেখিয়ে তারা রাষ্ট্র গঠন করেছে। আরেকটি বিবর্তনমূলক, আরেকটি সামাজিক চুক্তিমূলক। সামাজিক চুক্তি মানে হচ্ছে মানুষ নিজেদের মধ্যে চুক্তি করে একটি রাষ্ট্র গঠন করেছে, সেটাকে বলা হয় সামাজিক চুক্তি মতবাদ। এখানে এই যে রাষ্ট্রবিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি আছে, রাষ্ট্র দার্শনিক টমাস হবস, লক, জ্যাক রুসু, এরা হচ্ছে সামাজিক চুক্তির প্রতি খুবই সমর্থন জুগিয়েছে। এরপরে যে বিবর্তনমূলক, এটা হচ্ছে সবচাইতে বেশি গ্রহণযোগ্য একটি মতবাদ। অর্থাৎ বিভিন্ন বিবর্তনের মধ্যে এসেছে ধর্ম, বর্ণ, গোত্র, যুদ্ধ, সংঘাত ইত্যাদি বিভিন্ন বিবর্তনের মধ্যে দিয়ে দিয়ে ধীরে ধীরে প্রয়োজন অনুসারে আজকের রাষ্ট্রে উপনীত হয়েছে। এটা হচ্ছে সবচাইতে আধুনিক এবং বৈজ্ঞানিক একটি মতবাদ। সুতরাং 4টি মতবাদ আমি বর্ণনা করলাম। আর ঐশী মতবাদ এটা হচ্ছে সবচাইতে প্রাচীন এবং এটাতে ধর্মকে বেশি প্রাধান্য দেওয়া হয়। রাষ্ট্রের উৎপত্তির প্রাচীন মতবাদ কোনটি? এই যে বললাম সবচাইতে পুরানো, সবচাইতে প্রাচীন, সেটা হচ্ছে ঐশী মতবাদ। অর্থাৎ ঈশ্বরের মাধ্যমেই রাষ্ট্রের সৃষ্টি এবং রাষ্ট্রের যে শাসকরা আছেন তারা হচ্ছে ঈশ্বরের প্রতিনিধি। ঐশী মতবাদ অনুযায়ী স্রষ্টা শাসক প্রেরণ করেছেন কেন? স্রষ্টা শাসক প্রেরণ করেছেন কেন? একটু আগেই বললাম, শাসকরা কি করবেন? তার জনগণদের সুষ্ঠুভাবে চালিয়ে নেবেন, পরিচালনা করবেন। এই যে সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনার জন্য। রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত কোন মতবাদকে সমালোচকরা ভ্রান্ত ক্ষতি বলেছেন? কোন মতবাদকে
সবচাইতে ভ্রান্ত বলেছেন সেটি হচ্ছে শক্তি প্রয়োগ মতবাদ, একজনকে একজন শক্তির মাধ্যমে রাষ্ট্র গঠন করেছে, এটা হচ্ছে সবচাইতে ভ্রান্ত বলেছেন রাষ্ট্রবিজ্ঞানীরা। জ্যাজেক রুসো রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত কোন মতবাদের সমর্থক ছিলেন? একটু আগেই বললাম, সামাজিক চুক্তি নিয়ে টমাস হবস, জন লক এবং জ্যাজেক রুসো এরা সবচেয়ে বেশি সমর্থন জুগিয়েছেন। সুতরাং যেহেতু জ্যাজেক রুসো কোনটির পক্ষে বলেছেন, সেহেতু এটা হবে সামাজিক চুক্তি। রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত ডক্টর গার্নারের মতবাদ কোনটি? ডক্টর গার্নার এবং এরিস্টটল এরা হচ্ছে আধুনিক যে মতবাদ আছে এবং বৈজ্ঞানিক যে মতবাদ আছে সেটির পক্ষে সমর্থন জুগিয়েছেন। আর আধুনিক এবং বৈজ্ঞানিক মতবাদ একটি, সেটি হচ্ছে বিবর্তনমূলক মতবাদ। সুতরাং এখানে আনসার হবে বিবর্তনমূলক মতবাদ বা ক। একজন নাগরিকের নিজ পৌরসভায় বসবাস দ্বারা নাগরিকতার যে বিষয়টি নির্দেশ করে, নিজ পৌরসভায় বসবাস করলে কোনটি হবে? নিজ পৌরসভায় নিজ এলাকায় বসবাস করলে সেটি হবে স্থানীয় মতবাদ, স্থানীয়, সেটি স্থানীয়তাকে নির্দেশ করে। অপশন ক। পৌরনীতির প্রধান আলোচ্য বিষয় কোনটি? পৌরনীতির প্রধান আলোচ্য বিষয় কোনটি? নাগরিকের অধিকার ও কর্তব্য, পরিবার, সমাজ ও রাষ্ট্র, থেকে অর্থনৈতিক ও সামাজিক চাহিদা। এটা হবে 1 ও 2। পরিবার, সমাজ ও রাষ্ট্র, নাগরিকের অধিকার ও কর্তব্য, এই দুটাকেই সে পৌরনীতি বিশেষভাবে আলোচনা করে। অপশন ক। এরপর দেখা যাক পৌরনীতির আলোচ্য বিষয়গুলো। পৌরনীতির আলোচ্য বিষয় কোনগুলো? নাগরিক ও নাগরিকতা সম্পর্কিত বিষয়, সরকারের বিভিন্ন বিভাগ নাকি আন্তর্জাতিক সংস্থা সমূহ? পৌরনীতি কোনগুলো কোনগুলো বিষয় সে আলোচনা করে থাকে? নাগরিক নিয়েও আলোচনা করে, সরকার নিয়েও আলোচনা করে এবং আন্তর্জাতিক বিষয়াদি নিয়েও সে আলোচনা করে। অর্থাৎ একটি নাগরিকের যতটুকু বিস্তৃতি, যতটুকু তার পথ চলা, সেই পর্যন্ত পৌরনীতি আলোচনা করে। সেই জন্য উত্তর হবে 1, 2, 3। 1, 2, 3। ওকে। পৌরনীতি ও নাগরিকতার বিষয়বস্তু হচ্ছে রাষ্ট্রের আদেশ নিষেধ মেনে চলা, শিক্ষিত সমাজ গড়ে তোলা, রাষ্ট্রের অধিকার সুযোগ সুবিধা নিশ্চিত করা। পৌরনীতি ও নাগরিকতার বিষয়বস্তু হচ্ছে 1 ও 2, অর্থাৎ রাষ্ট্রের আদেশ নিষেধ মেনে চলা এবং শিক্ষিত সমাজ গড়ে তোলা। পৌরনীতি পাঠের মাধ্যমে নাগরিকের যেসব বিষয় সম্পর্কে জানা হয়, পৌরনীতি যদি পাঠ করে একজন ব্যক্তি, সে কি কি জানতে পারবে? কার্যাবলী জানতে পারবে, আচার আচরণ জানতে পারবে এবং চাওয়া পাওয়া ইত্যাদি জানতে পারবে। অর্থাৎ এক কথায় সে একটি রাষ্ট্রের কার্যাবলীও জানতে পারবে, আচার আচরণ, কিভাবে একটি রাষ্ট্রে আচার আচরণ করা প্রয়োজন এবং তার চাওয়া ও পাওয়া কি, তার অধিকার এবং কর্তব্য কি, এই সব কিছু সে জানতে পারবে। পরিবারকে শাশ্বত বিদ্যালয় বলা হয় কেন? অর্থাৎ পরিবারকে একটি স্বাধীন বিদ্যালয় কেন বলা হয়? পরিবারের শিক্ষার ভিত্তি রচিত হয়, পরিবারের শিশু মানবিক গুণাবলী শিক্ষা লাভ করে, নাকি সব শিক্ষাই পরিবারে সম্পাদিত হয়? একজন মানুষের সব শিক্ষা কিন্তু একটি পরিবারে সম্পাদিত হওয়া সম্ভব নয়। এজন্যই আমাদের স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটি এভাবে ধাপে ধাপে শিক্ষাঙ্গনগুলো খুলে রাখা হয়েছে একজন মানুষকে সম্পূর্ণ শিক্ষিত করে গড়ে তোলার জন্য। সুতরাং এখানে আনসার হবে 1 ও 2। 1 ও 2। এরপর পরিবারের সদস্যদের মানসিক দিক সমৃদ্ধ করার জন্য যে গুণগুলো প্রয়োজন। পরিবারের সদস্যদের মানসিক দিক অর্থাৎ মনস্তাত্ত্বিক বিষয়টা যদি তুমি উন্নতি করতে চাও, তুমি আরো ডেভেলপ করতে চাও, তাহলে কি করা প্রয়োজন? এদেরকে উদার হইতে হবে, সহনশীল হতে হবে, নাকি সহমর্মী হইতে হবে? যেহেতু সবগুলোই সমার্থক সমার্থক প্রায়, সুতরাং উত্তর হবে 1, 2 এবং 3। নিচের এখানে 1 এবং 2 অ্যান্সার দেওয়া আছে, বাট এটা 1, 2 এবং 3 হবে অ্যান্সারটা। এবং কয়েকটা গাইডেও দেখলাম 1 এবং 2 দেওয়া আছে, যদি উদারতা, সহনশীলতা এবং সহমর্মিতা একই ধরনের শব্দ, সেহেতু এটার আনসার 1, 2, 3 হবে। কিছু জায়গায় 1, 2 দেওয়া আছে আর কিছু জায়গায় 1, 2, 3 দেওয়া আছে। সায়েম বাংলাদেশের এক সম্ভ্রান্ত পরিবারের জন্মগ্রহণ করে। সে তার পিতার বংশ পরিচয়ে পরিচিত হয়, অর্থাৎ সে তার পিতার বংশ পরিচয়ে পরিচিত হয়, তার মানে এটা একটি পিতৃতান্ত্রিকতাকে নির্দেশ করে। সাংমা এক গারো পরিবারে জন্মগ্রহণ করে। সামাজিক প্রথা অনুযায়ী সাংমার বাবা বিয়ের পর থেকে মায়ের পরিবারে বাস করে। দেখো এখানে পিতার বংশ পরিচয়ে সায়েম বড় হচ্ছে, তার মানে এটা পিতৃতান্ত্রিক পরিবারকে নির্দেশ করছে। আর এটা হচ্ছে
গারো প্রথমে বলছিলাম খাসি এবং গারো মাতৃতান্ত্রিক, সেদিক থেকেও তুমি গারো অর্থাৎ সাংমা এটা মাতৃতান্ত্রিক বলা যায় আর এটা পিতৃতান্ত্রিক। অন্যদিকে বোঝা যাচ্ছে সামাজিক প্রথা অনুযায়ী সাংমার বাবা যেহেতু তার মায়ের পরিবারে বাস করছে, সুতরাং এখানে মায়ের প্রাধান্যটা বেশি দেখা যাচ্ছে। সায়েম ও সাংমা এর মধ্যে কার পরিবারের ধরন সর্বাধিক প্রচলিত? কোনটি সবচাইতে বেশি প্রচলিত আমাদের দেশে? এই বলতো কোনটি? সায়েম ও সাংমা এর মধ্যে কার পরিবারের ধরন পরিচালিত? গারুদের, সাংমার, সায়েমের নাকি সায়েম ও সাংমার? এটা হবে সায়েমের। আমাদের দেশে পিতৃতান্ত্রিক পরিবারটা সবচাইতে বেশি প্রচলিত, সুতরাং আনসার হবে সায়েমের। এরপর সায়েম বাংলাদেশের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করে। সে তার পিতার বংশ পরিচয়ে পরিচিত হয়। সাংমা এক গারো পরিবারে জন্মগ্রহণ করে। সামাজিক প্রথা অনুযায়ী সাংমার বাবা বিয়ের পর থেকে মায়ের পরিবারে বাস করে। সায়েম ও সাংমা যথাক্রমে কোন পরিবারে বাস করে? যথাক্রমে তারা কোন পরিবারে বাস করে? আমরা প্রথমে বলে দিছি সায়েম যেহেতু এখানে পিতার বংশ পরিচয়ে বড় হচ্ছে, সুতরাং এটা পিতৃতান্ত্রিক। আর সাংমা যেহেতু গারো পরিবার, গারো আমরা জানি খাসি এবং গারো, এটা হচ্ছে মাতৃতান্ত্রিক। এর পাশাপাশি সাংমার বাবা যেহেতু মায়ের পরিবারে বাস করছে, এখানে মায়ের প্রাধান্যটা আমরা বেশি দেখতে পাচ্ছি, সুতরাং পিতৃতান্ত্রিক ও মাতৃতান্ত্রিক। জনাব জহুর আলী বিবাহিত 4 পুত্র ও তাদের সন্তানদের নিয়ে একই পরিবারে বসবাস করেন। পরিবারের কোন সদস্যদের সফলতায় সকলে আনন্দ করে, একসাথে আনন্দ করে এবং উৎসাহ যোগায়, আবার কারো ব্যর্থতায় তাকে সান্ত্বনা দেয় এবং সাহস যোগায়। জনাব জহুর আলীর পরিবারটি কোন ধরনের? এখানে দেখো বিবাহিত 4 পুত্র নিয়ে, 4 জন নিয়ে, তাদের সন্তান সব নিয়ে একটা পরিবারে বাস করছে, তার মানে এটা একটি জয়েন্ট ফ্যামিলি বা যৌথ পরিবারকে ইন্ডিকেট করছে। আমরা দেখি এখানে অপশন, জি যৌথ পরিবার আছে। জনাব জহুর আলী বিবাহিত 4 পুত্র অনুচ্ছেদে উল্লেখিত কাজ পরিবারের সদস্যদের সহায়তা করে। কি হতে সহায়তা করে? উদার হইতে সহায়তা করে, সহমর্মী, সহনশীল? এর আনসার হবে 1 2 3। এই যে এখানে যেহেতু 1 2 3, সুতরাং এই জন্য এর আগের প্রশ্নে আমরা বলছিলাম এটা 1 2 3 হবে। জনাব মশিউর প্রতি বছর পরিবারের সবাইকে নিয়ে কক্সবাজার বেড়াতে যান, তাতে তার সন্তানেরা খুশি হয়। উদ্দীপকে পরিবার কোন ধরনের কাজ ফুটে উঠেছে? একটা বিনোদনমূলক, কোথাও ঘুরতে যাওয়া, কোথাও একটা আনন্দমুখর একটা সময় কাটানো, এটা একটা বিনোদনমূলক বা এন্টারটেইনিং একটা বিষয়। এবার আমরা তৃতীয় অধ্যায়ে যাই, আইন, স্বাধীনতা ও সাম্য নিয়ে। আইন কি? প্রচলিত ধারণা ও বিশ্বাস, বিধি, প্রথা ও নিয়ম, নাকি রাষ্ট্র কর্তৃক স্বীকৃত বিধিবিধান? এটা একটা জ্ঞানমূলক প্রশ্নে আসতে পারে। আইন কাকে বলে বা আইন কি? আইন হলো এমন একটি বিষয় যা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত একটি বিধিবিধান এবং সর্বজন দ্বারা অনুমোদিত। সুতরাং উত্তর হবে এটি। ব্যক্তির সাথে ব্যক্তির, ব্যক্তির সাথে রাষ্ট্রের, রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক নির্ধারণ করা হয় কার মাধ্যমে? ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্ক, রাষ্ট্রের সাথে একটি রাষ্ট্রের সম্পর্ক নির্ধারণ করা হয়, আবার ব্যক্তির সাথে রাষ্ট্রের, রাষ্ট্রের সাথে রাষ্ট্রের কিসের মাধ্যমে? তবে একটি আইন, আইনের মাধ্যমে। গ নম্বরে আইন। আইনের মূল কথা কি? আইনের মূল কথা কি? আইন মানে হচ্ছে আইনের দৃষ্টিতে দেখা, সবাইকে সে আইনের চোখে দেখবে, সমান চোখে দেখবে, আইন যা বলে সে তাই করবে, সুতরাং আনসার হবে খ। সাধারণত আইনকে কয় ভাগে ভাগ করা যায়? সাধারণত আইনকে কয় ভাগে ভাগ করা যায়? ব্যক্তিগত আইন, সাংবিধানিক আইন, আরেকটি হচ্ছে আন্তর্জাতিক আইন। সুতরাং 3টি ভাগে ভাগ করা যায়। ডক্টর নাফিজ ইমতিয়াজ একটি দেশের রাষ্ট্রপ্রধান। তিনি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোন ধরনের আইন প্রয়োগ করেন? একটি রাষ্ট্রের প্রধান যেহেতু তিনি রাষ্ট্রপ্রধান, সুতরাং তিনি সাংবিধানিক আইনকেই তিনি কাজে লাগাবেন, সুতরাং আনসার হবে ক। সুতরাং এটি ডক্টর নাফিস ইমতিয়াজ একটি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, তিনি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোন ধরনের আইন প্রয়োগ করবেন? যেহেতু রাষ্ট্রপ্রধান, সুতরাং সাংবিধানিক আইন। এরপরে চলো আমরা 42 নম্বরে একটু যাই। ব্যক্তির স্বাধীনভাবে চলাফেরার অধিকার নিশ্চিতকরণে কোন আইনের প্রয়োগ হয়? এটা হবে ফৌজদারি আইন। ল অফ দ্য কনস্টিটিউশন কার লেখা? এগুলো হচ্ছে একেবারে মুখস্থ রাখার কতগুলো বিষয়, কোন বইটি কে লিখেছেন, কোন উক্তিটি কে বলেছেন, কোন মতবাদ কে দিয়েছেন, এগুলো তোমাদের ডিরেক্ট মনে রাখতে হবে। ল অফ দ্য কনস্টিটিউশন এটি লিখেছেন অধ্যাপক ডাইসি।
নতুন আইন তৈরি ও পুরাতন আইন সংশোধনের সবচাইতে উপযোগী উৎস কোনটি? নতুন আইন তৈরি করবে এবং পুরাতন আইনগুলো সংশোধন করবে। এর জন্য সবচাইতে কার্যকরী উৎস এবং কার্যকরী উপায় হচ্ছে আইনসভা। আইনসভায় সংসদ সদস্যদের অনুমতিক্রমে একটি আইন পরিবর্তন, সংযোজন ইত্যাদি করা হয়ে থাকে। সুতরাং আনসার হবে আইনসভা। আইনের শাসন বলতে কোনটিকে বোঝায়? আইনের প্রাধান্য, আইনবিদদের শাসন, সামরিক শাসন, এটা হবে আইনের প্রাধান্য। আইনের শাসন মানে এখানে আইনটাই মেইন, আইনটাই প্রধান, আইন কি বলেছে এটি হচ্ছে মুখ্য বিষয়। অন্যের ক্ষতি না করে নিজের ইচ্ছা অনুযায়ী নির্দিষ্ট সীমার মধ্যে কাজ করাকে কি বলে? অন্যের ক্ষতি না করে নিজের ইচ্ছা অনুযায়ী নির্দিষ্ট সীমার মধ্যে তুমি কাজ করবা, এটাকে বলা হবে স্বাধীনতা। সালাহ বেগম দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলে তার সমুদয় সম্পত্তি বিক্রি করে ব্যয়বহুল চিকিৎসার খরচ জোগাড় করেন। এতে তার পরিবার আর্থিক সংকটে পড়লেও বাধা দেয় না। সালাহ বেগম কোন ধরনের স্বাধীনতা ভোগ করছেন? তিনি একটি সামাজিক স্বাধীনতা ভোগ করছেন। অর্থাৎ তাকে কোনো ধরনের তার টাকা ভোগ করার পিছনে কোনো ধরনের কি করা হচ্ছে না, কেউ বাধা দিচ্ছে না। এটা একটি সামাজিক স্বাধীনতা। সামাজিক স্বাধীনতার উদাহরণ কোনটি? ধর্মচর্চা করা, জীবন রক্ষা করা, যোগ্যতা অনুযায়ী পেশা গ্রহণ, পারিবারিক গোপনীয়তা রক্ষা করা। এটা হবে জীবন রক্ষা করা। বৈধ পেশা গ্রহণ করা কোন ধরনের স্বাধীনতা? বৈধ পেশা গ্রহণ করা একটি সামাজিক স্বাধীনতা। ওকে। ক রাষ্ট্রটি অন্য যে কোনো রাষ্ট্রের যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। ক রাষ্ট্রটি অন্য যে কোনো রাষ্ট্রের যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। ক রূপটির সাদৃশ্য রয়েছে। ক নিয়ন্ত্রণ মুক্ত এবং স্বাধীনভাবে রাষ্ট্রটির সাথে সাদৃশ্য কোনটি? ক রাষ্ট্র অন্য রাষ্ট্রের সাথে সিদ্ধান্ত নিতে পারে, এটি হচ্ছে একটি সামাজিক স্বাধীনতা। গণতান্ত্রিক সমাজের ভিত্তি কি? একটি গণতান্ত্রিক সমাজের ভিত্তি কি? আত্মসম্মান ও ভ্রাতৃত্ব, সাম্য ও স্বাধীনতা, সচেতনতা, সততা ও নিষ্ঠা। গণতান্ত্রিক সমাজে থাকবে সাম্য ও স্বাধীনতা। রাষ্ট্রের আইন প্রণয়ন করার উদ্দেশ্য কি? নাগরিকের কল্যাণের জন্য ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্ক রক্ষা, ব্যক্তির সাথে রাষ্ট্রের সম্পর্ক উন্নয়ন করা। এটা হবে নাগরিকের কল্যাণ, ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্ক, ব্যক্তির সাথে রাষ্ট্রের সম্পর্ক 1, 2 এবং 3। যেহেতু আইন নাগরিকের কল্যাণের জন্যই করা হয়, কোনো আইন নাগরিককে ধরাশায়ী করার জন্য বা বিপদে ফেলার জন্য করা হয় না। ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্ক অটুট থাকবে এবং ব্যক্তির সাথে রাষ্ট্রের মধ্যে একটা সেতু বন্ধন তৈরি করা হবে। আইনের উৎস কি? আইনের উৎস বিচারকের রায়, ফৌজদারি আইন ও দণ্ডবিধি নাকি ন্যায়বোধ? এটি হবে বিচারকের রায় এবং ন্যায়বোধ। 1 ও 3। মিসেস জেবা শ্রেণীকক্ষে মানুষের আচার নিয়ন্ত্রণ করতে পারে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করেন যা মানুষের অধিকার ও স্বাধীনতা রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। মানুষের অধিকার এবং স্বাধীনতা রক্ষা করবে আর মানুষের আচরণ নিয়ন্ত্রণ করবে। কোনটি দিয়ে মানুষের আচরণ নিয়ন্ত্রণ করা যায়? আমরা সকলেই জানি আইন দ্বারা, কিছু নির্দিষ্ট দণ্ডবিধি দ্বারা, কিছু বিধিবিধান দ্বারা মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করা যায়। সুতরাং এটি হবে গ, অর্থাৎ আইন। মিসেস জেবা শ্রেণীকক্ষে উদ্দীপকের বিষয়টি অর্থাৎ আইনের বৈশিষ্ট্য কি? আইন কি পরিবর্তনশীল? রাষ্ট্র কর্তৃক অনুমোদিত, সর্বজনীন? হ্যাঁ, আইন সবসময় পরিবর্তন হইতে পারে। যুগের সাথে তাল মেলাতে গিয়ে, পরিবেশের সাথে তাল মিলিয়ে, পরিবেশ এবং সংস্কৃতির সাথে তাল মিলাতে গিয়ে সে পরিবর্তন হবে। রাষ্ট্র কর্তৃক অনুমোদন লাগবে এবং সে সর্বজনীন, সকলের জন্যই। সুতরাং আনসার হবে ঘ। সম্প্রতি বাংলাদেশ ক নামক একটি আদালতের মাধ্যমে বন্ধুত্বপূর্ণ অবস্থানের ভিত্তিতে মায়ানমারের সাথে সমুদ্র সীমা সংক্রান্ত সমস্যার মীমাংসা করে। বাংলাদেশ ক নামক আদালতে এমন একটি আদালতে গেছে যেখানে অন্য একটি রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করা হচ্ছে। সেটি কি? বাংলাদেশ কোন আইনের মাধ্যমে করেছে? সেটি কোন ধরনের আইন? দেখো, একটি রাষ্ট্র আরেকটি রাষ্ট্রের সাথে, তার মানে এটা হচ্ছে একটি আন্তর্জাতিক বিষয়, একটি আন্তর্জাতিক আইনের মাধ্যমে সে এটি করেছে, অর্থাৎ আন্তর্জাতিক আদালতে সে এটি করেছে। সম্প্রতি বাংলাদেশ ক নামক একটি আদালতের মাধ্যমে উক্ত আইনের সঠিক প্রয়োগের ফলে এই যে আন্তর্জাতিক আইন, এটি যদি ভালোভাবে প্রয়োগ হয় তাহলে কি হবে? এক রাষ্ট্র অন্য রাষ্ট্রের সাথে ভালো আচরণ করে। এই যে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের আচরণ হবে, কারণ এটি যেহেতু আন্তর্জাতিক, সুতরাং এখানে রাষ্ট্রের সাথে ব্যক্তি এইসব
আসার কথা না, রাষ্ট্রের সাথে রাষ্ট্রের আলাপ আলোচনা বা ভালো আচরণ ইত্যাদি হবে। সুতরাং আনসার হবে ক। জনাব ক একজন নির্বাচিত জনপ্রতিনিধি স্থাপনার জন্য বিল উত্থাপন করলে বিলটি পাশ হয়। জনাব খ উচ্চ আদালতের প্রধান, তিনি একটি মামলার শাস্তি নির্ধারণের সময় প্রচলিত আইন যথেষ্ট নয় মনে করে নিজস্ব বুদ্ধি দ্বারা মামলাটি নিষ্পত্তি করেন। জনাব ক যেখানে বিল উত্থাপন করে তা কোন ধরনের উৎস? জনাব ক একজন নির্বাচন প্রতিনিধি স্থাপনের জন্য বিল উত্থাপন করেন, অর্থাৎ তিনি যে কোন ধরনের উৎস বিল উত্থাপন করে তা কোন ধরনের উৎস, সেটা হচ্ছে আইনসভা। জনাব খ একজন নির্বাচিত। জনাব খ এর সিদ্ধান্ত প্রদান পদ্ধতিটি আইনের একটি গুরুত্বপূর্ণ উৎস, অর্থাৎ জনাব খ যে সিদ্ধান্ত দিচ্ছে, এই যে জনাব খ উচ্চ আদালতের প্রধান, তিনি সুপ্রিম কোর্টের প্রধান, তিনি একটি মামলার শাস্তি নির্ধারণের সময় প্রচলিত আইন যথেষ্ট নয়, অর্থাৎ তিনি নিজের বিবেক কাটিয়ে নিজের বুদ্ধিমত্তা কাটিয়ে সিদ্ধান্ত দেন। এই যে তার সিদ্ধান্ত প্রদান, এটা আইনের একটি গুরুত্বপূর্ণ উৎস। কারণ কি, কেন এটি গুরুত্বপূর্ণ? বিচারক নিজের বুদ্ধি প্রয়োগ করার সুযোগ পায়, অপরাধের মাত্রা অনুযায়ী শাস্তি দেয়, অর্থাৎ শাস্তি দেওয়ার সুযোগ থাকে। যে কেউ এই রায় পরবর্তীতে অনুসরণ করতে পারে। এটার আনসার হবে 1, 2, 3। যে কেউ এই রায় পরবর্তীতে অনুসরণ করতে পারে, অপরাধের মাত্রা অনুযায়ী সে শাস্তি দিবে, এর অধিক দেওয়ার কোনো সুযোগ থাকে না। এরপরে বিচারক নিজের বুদ্ধি প্রয়োগ করার সুযোগ থাকে। এখানে বলা হয়েছে আইন যথেষ্ট নয়, প্রচলিত যে আইন আছে সেটি সবসময় যথেষ্ট নাও হতে পারে। এমন কিছু অপরাধ আছে যা সাংবিধানিক বিষয়ের মধ্যে হুবহু ওই যে আইন যা লেখা আছে সেই দণ্ডবিধি দ্বারা সাব্যস্ত নাও হইতে পারে, বা এর একটু কমও হইতে পারে, যা বিচারককে তার নিজস্ব মনস্তাত্ত্বিক চিন্তাধারা দ্বারা আলোচনা করতে হতে পারে বা বিবেচনা করতে হতে পারে। এরপর চতুর্থ অধ্যায়, রাষ্ট্র ও সরকার ব্যবস্থা, অর্থাৎ একটি রাষ্ট্র এবং সেই রাষ্ট্রের সরকার ব্যবস্থা, এইসব নিয়ে আলোচনা হবে। এবার কোন রাষ্ট্র কোন ধরনের সরকার ব্যবস্থা ফলো করছে, একতান্ত্রিক, যুক্তরাষ্ট্রীয়, এককেন্দ্রিক, রাজতান্ত্রিক ইত্যাদি বিষয় আমরা এবার দেখতে পাবো। রাষ্ট্র ও সরকার কোন অর্থে ব্যবহৃত হয়? রাষ্ট্র এবং সরকার, এটা একটি রাষ্ট্র এবং সরকার এটা পরস্পর হচ্ছে সমার্থক। সুতরাং আনসার হবে গ। কোনটি পুঁজিবাদী রাষ্ট্রের বিপরীত সরকার ব্যবস্থা? পুঁজিবাদী রাষ্ট্রে হচ্ছে সব সম্পদের মালিকানা থাকে জনগণের, ব্যক্তি সম্পদের মালিক হইতে পারে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি গণতান্ত্রিকে কিন্তু ব্যক্তিও সম্পদের মালিক হইতে পারে, আবার রাষ্ট্র সম্পদের মালিক হতে পারে। কিছু সম্পদের মালিক রাষ্ট্র থাকে, আবার কিছু সম্পদের মালিক ব্যক্তি থাকে। আর এই যে সমাজতান্ত্রিক, সমাজতান্ত্রিকের কাজ কি? সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় উৎপাদন, বন্টন, জনমত সবকিছুই থাকে সরকারের অধীন। সুতরাং পুঁজিবাদীর রাষ্ট্র ব্যবস্থা যেহেতু ব্যক্তি মালিক হতে পারে, আর এই সমাজতান্ত্রিকে যেহেতু ব্যক্তি মালিকানার কোনো উদাহরণ নাই, সুতরাং এর বিপরীত হবে সরাসরি সমাজতান্ত্রিক। মাইকেলের দেশে ব্যক্তিগত সম্পত্তি বলে কিছুই নাই। মাইকেলের দেশে কোনো ব্যক্তিগত সম্পত্তি নাই। একটু আগেই বললাম যে কোথায় ব্যক্তিগত সম্পত্তি থাকে না, সমাজতান্ত্রিক ব্যবস্থায় কোনো ধরনের ব্যক্তি সম্পদের মালিক হইতে পারে না। সেখানে সম্পদের মালিক হবে সবসময় রাষ্ট্র। রাষ্ট্রই উৎপাদন, রাষ্ট্রই বন্টন ব্যবস্থা, সবকিছু রাষ্ট্র দ্বারা পরিচালিত হবে। সুতরাং বাকিগুলো আমাদের পড়ার দরকার নেই, সেটা হবে সমাজতান্ত্রিক। দেখা যাক অর্থনীতির ভিত্তিতে গঠিত রাষ্ট্র ব্যবস্থা কোনটি? অর্থনীতির উপর দাঁড়িয়ে কোন রাষ্ট্র ব্যবস্থা গঠিত হয়? সেটা হবে সমাজতান্ত্রিক। চীন কোন ধরনের রাষ্ট্র? যে কিছু রাষ্ট্র আছে যেগুলোর তোমাদের লিস্টটা মনে রাখতে হবে। চীন কোন ধরনের রাষ্ট্র, কিউবা কোন ধরনের রাষ্ট্র, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য কোনটা কোন ধরনের রাষ্ট্র ব্যবস্থা ফলো করছে, এগুলো দিনে দিনে আপডেট হইতে পারে। কোনো রাষ্ট্র ব্যবস্থা তার রাষ্ট্র ব্যবস্থার ধরন পরিবর্তন করতে পারে। কিছু রাষ্ট্র ব্যবস্থা অনেকদিন ধরে হয়তো বা সে একটি একক শাসক দ্বারা শাসিত হয়ে আসছে, এখন বর্তমানে গিয়ে সেটি কি হতে পারে, একটা বিপ্লব, একটা রেগুলেশনের মাধ্যমে সেটি গণতান্ত্রিক ব্যবস্থায় পরিবর্তন হতে পারে। এটি হচ্ছে একেবারেই পরিবর্তনশীল একটি বিষয়। চীন কেমন রাষ্ট্র? চীন হচ্ছে একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র। সমাজতান্ত্রিক রাষ্ট্রে কোনটি স্বীকৃত? সমাজতান্ত্রিক রাষ্ট্রে সরকার নিয়ন্ত্রণ করে উৎপাদন ব্যবস্থা। একটু আগেই বললাম সমাজতান্ত্রিক রাষ্ট্রে উৎপাদন, বন্টন সবকিছুই
রাষ্ট্র দেখে থাকে। কোন ধরনের রাষ্ট্র ব্যবস্থায় একটি মাত্র রাজনৈতিক দল থাকে, সেটি হবে সমাজতান্ত্রিক। সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায়ও যে বিরোধী বিরোধী মতের তেমন একটি সুযোগ থাকে না, সবসময় সেখানে একটি মাত্রই রাজনৈতিক দলের উপলব্ধি দেখা যায়। কোন ধরনের রাষ্ট্র ব্যবস্থায় নাগরিকরা দেশের কাজে অংশগ্রহণ করে? দেশের কাজে কোন ধরনের রাষ্ট্র ব্যবস্থায় অংশগ্রহণ করে সেটা আমরা সকলেই জানি। বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। আমরা দেখি আমরা দেশের কাজে অংশগ্রহণ করে থাকি, সুতরাং এটি হবে গণতান্ত্রিক। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বিদ্যমান কোথায়? কিউবায়, সৌদি আরবে? না, সৌদি আরবে কোনোভাবেই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা নাই, এটি হবে যুক্তরাষ্ট্র। একটু আগেই আমরা পড়ছিলাম চীন একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র। গণতন্ত্রে ঘন ঘন নীতির পরিবর্তন হয় কেন? কেন ঘন ঘন নীতির পরিবর্তন হয় গণতন্ত্রে? সরকারের দুর্বলতা, আমলাদের বিরোধিতা, সরকারের অভ্যন্তরীণ কুন্দল? না, এখানে অপশন হবে নির্ধারিত মেয়াদের পূর্বে সরকারের পরিবর্তনের কারণে ঘন ঘন নীতির পরিবর্তন হতে দেখা যায়। উত্তর হবে ঘ। গণতান্ত্রিক মূল্যবোধ জাগ্রত হয় কোনটির মাধ্যমে? কোনটির মাধ্যমে গণতান্ত্রিক চিন্তা চেতনা মানুষের মধ্যে উপস্থিত হয়? সেটি হবে আত্মসংযম। গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিকের মনোভাব কেমন হবে? নাগরিক কোন ধরনের চিন্তা চেতনার মানুষ হবে? সে কি সংকীর্ণ হবে, অল্প চিন্তা চেতনার অধিকারী হবে, প্রতিহিংসা পরায়ণ হবে, এই পরমত সহিষ্ণু, নাকি একনিষ্ঠ? সে সবসময় সে স্বার্থপর চিন্তা ভাবনা করবে, নিজের স্বার্থ নিয়ে সে ভাববে, সেটা হবে পরমত সহিষ্ণু। সে সবসময় অন্যের মতামতকে সে গুরুত্ব দিবে। একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থায় কোনটি প্রযোজ্য? ব্যক্তি স্বাধীনতার উপস্থিতি, প্রচার মাধ্যমের স্বাধীনতা, জনগণ তাদের ইচ্ছা অনুযায়ী কাজ, আদালতের কাজে সরকার প্রধানের ইচ্ছা। হ্যাঁ, একনায়কতান্ত্রিক যদি শাসন ব্যবস্থা হয়, একজনই নায়ক হয় একটি রাষ্ট্রের নায়ক যদি একজন হয়, তাহলে দেখা যাবে আদালতের কাজে সরকার প্রধানের ইচ্ছার প্রতিফলন হবে, সরকার প্রধান যেমন চায় তেমনই হবে। কোন রাষ্ট্র ব্যবস্থা নেতৃত্ব ও রাজনৈতিক চেতনার অন্তরায়? কোন রাষ্ট্র ব্যবস্থা নেতৃত্ব ও রাজনৈতিক চেতনার অন্তরায়? একনায়কতান্ত্রিক, সমাজতান্ত্রিক, গণতান্ত্রিক? এটি হবে একনায়কতান্ত্রিক। একনায়কতান্ত্রিক রাষ্ট্রের নেতৃত্বও দেখা যায় না, রাজনৈতিক চেতনাও দেখা যায় না। সেখানে একজন মাত্র শাসক থাকেন, একজন মাত্র নায়ক থাকেন, তিনি সর্বময় ক্ষমতার অধিকারী। জনগণের অংশগ্রহণের সুযোগ নেই কোন শাসন ব্যবস্থায়? কোন শাসন ব্যবস্থায় জনগণ অংশগ্রহণ করতে পারে না? নিয়মতান্ত্রিক, নিরঙ্কুশ রাজতন্ত্র। এই যে যেখানে নিরঙ্কুশ রাজতন্ত্র, একজন রাজা, সাধারণত সৌদি আরবকে এর প্রকৃষ্ট একেবারে পারফেক্ট যে উদাহরণ সেটা হচ্ছে সৌদি আরব। সৌদি আরবে কোনো নির্বাচনও দেখা যায় না, সেখানে কোনো জনগণের অংশগ্রহণও দেখা যায় না। সরকার সর্বময় ক্ষমতার অধিকারী, সে যা ইচ্ছা সে তাই করে থাকে। নিরঙ্কুশ রাজতন্ত্র রয়েছে কোথায়? অনেকক্ষণ ধরে আলোচনা করছি, সেটা হচ্ছে সৌদি আরব। সৌদি আরবে সর্বদিক থেকেই নিরঙ্কুশ রাজতন্ত্র উপলব্ধি করা হচ্ছে। সকলের জন্য কাজের ক্ষেত্র তৈরি করে বিনামূল্যে শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করে নিচের কোন রাষ্ট্র? নিচের কোন রাষ্ট্র সকলের জন্য কাজের ক্ষেত্র বিনামূল্যে শিক্ষা চিকিৎসা করে? সেটা হবে কানাডা। ৭৮ নম্বর প্রশ্নটা দেখা যায়, ক্ষমতার বন্টনের ভিত্তিতে গঠিত রাষ্ট্র ব্যবস্থা কোনটি? কোনটি ক্ষমতার বন্টন করে থাকে? সেটি হবে এককেন্দ্রিক। এরপর ৭৯, এককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য কোনটি? আঞ্চলিক সরকারগুলো কেন্দ্রের এজেন্ট হবে, কেন্দ্রীয় সরকারের ক্ষমতা হ্রাস, তৃণমূল পর্যায়ে প্রশাসনিক খরচ বৃদ্ধি। এটা হবে আঞ্চলিক আঞ্চলিক যে সরকারগুলো থাকে, অর্থাৎ অঞ্চলে অঞ্চলে যে ক্ষমতাগুলো বন্টন করে দেয়, সেখানের কেন্দ্রের এজেন্ট হিসেবে সেই সরকারগুলো কেন্দ্রের এজেন্ট হিসেবে কাজ করবে। কোনটি এককেন্দ্রিক রাষ্ট্রের প্রকৃষ্ট উদাহরণ? কোথায় কোথায় এককেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থা দেখা যায়? সেটি হবে যুক্তরাজ্য। কোন সরকারের গঠন প্রণালী খুব জটিল? কোন সরকার ব্যবস্থার গঠনটা খুবই জটিল হয়ে থাকে? সেটা হবে যুক্তরাষ্ট্রীয়। ৮২ নম্বর প্রশ্ন, সংসদীয় সরকারের সার্বভৌম ক্ষমতার অধিকারী? আইনসভা। আইনসভার মাধ্যমে একটি সংসদীয় সরকার ব্যবস্থায় সকল কিছু বাস্তবায়ন করা হয়ে থাকে। সংসদ সদস্য প্রাধান্য পান কোন সরকার ব্যবস্থায়? সংসদ সদস্য প্রাধান্য পান কোন সরকার ব্যবস্থায়? মন্ত্রী পরিষদ, রাষ্ট্রপতি শাসিত, রাজতান্ত্রিক, সমাজতান্ত্রিক? সংসদ সদস্য প্রাধান্য পাবে, সেটা হচ্ছে মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থায়।
সংসদীয় সরকার ব্যবস্থায় কোন পদটি নিয়মতান্ত্রিক? সংসদীয় সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি, স্পিকার, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি কোনটি নিয়মতান্ত্রিক? সেটা হবে রাষ্ট্রপতি। পুঁজিবাদী রাষ্ট্রের বৈশিষ্ট্য। পুঁজিবাদী রাষ্ট্রে আমরা বললাম সকল কিছু ব্যক্তি মালিকানায় থাকে, উৎপাদন ব্যবস্থার অবাধ প্রতিযোগিতা, গণমাধ্যম রাষ্ট্রীয় নিয়ন্ত্রণাধীন। এটা হবে 1 এবং 2। যে 1 এবং 2 সমাজতান্ত্রিক ব্যবস্থায় রাষ্ট্র নিয়ন্ত্রণ করে কোনটি নিয়ন্ত্রণ করে? এখানে যদিও আনসার হিসেবে মেবি 1 এবং 3 আছে, কিন্তু এখানে তিনটাই হবে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থার গুণাবলীর উল্লেখযোগ্য দিক হলো। গণতান্ত্রিক শাসন ব্যবস্থার গুণাবলীর উল্লেখযোগ্য দিক কোনগুলো? এখানে দায়িত্বশীল শাসন হবে, যুক্তি ও সম্মতির প্রাধান্য হবে, দলীয় শাসন না, দলীয় শাসন মুখ্য বিষয় নয়। 1 এবং 2 হচ্ছে উল্লেখযোগ্য। এই যে 1 এবং 2। গণতন্ত্রকে কার্যকর করার উপায় কি? স্বেচ্ছাচারী মনোভাব পোষণ, সবাইকে সহযোগিতার মানসিকতা, ব্যক্তি স্বাতন্ত্র্যকে উপেক্ষা না করা। স্বেচ্ছাচারিতা মনোভাব পোষণ না, স্বেচ্ছাচারিতার মনোভাব পোষণ করা যাবে না। নম্বরে দেখি গণতন্ত্রকে কার্যকর করার উপায় কি? স্বেচ্ছাচারী মনোভাব, সবাইকে সহযোগিতার মানসিকতা, ব্যক্তি স্বাতন্ত্র্য উপেক্ষা করা। এখানে স্বেচ্ছাচারী মনোভাব পোষণ করা যাবে না, যদিও আনসারে দেখা যাচ্ছে 1, 2, 3, কিন্তু এটা আনসার হবে 2 ও 3। স্বেচ্ছাচারী মনোভাব পোষণ করা গণতন্ত্র কার্যকরের একেবারে বিপরীত একটি পয়েন্ট। গণতন্ত্রের সফলতার জন্য প্রয়োজন। গণতন্ত্র কখন সফল হবে? অন্যের মতামত মেনে নেওয়ার মানসিক সুষ্ঠু নির্বাচন, দলীয় স্বার্থ না। একটি দলের স্বার্থ যদি আমরা রক্ষা করতে চাই তাহলে এটি কি হয় না, এটি আর এটি গণের তন্ত্র বা জনগণের তন্ত্র হয় না, এটা হবে দলীয় তন্ত্র হয়ে যাবে তখন। সুতরাং আনসার হবে 1 এবং 2। এই যে 1 এবং 2 দেওয়া আছে। কল্যাণমূলক রাষ্ট্রের বৈশিষ্ট্য হলো, কল্যাণমূলক কোনটাকে তুমি কল্যাণমূলক রাষ্ট্র বলবা? কর্মসংস্থার ব্যবস্থা করবে, তোমাকে চিকিৎসা সেবা নিশ্চিত করে দিবে, বেকার ভাতা প্রদান করবে। 1, 2, 3। কল্যাণমূলক রাষ্ট্র সবসময় জনগণের কল্যাণে কাজ করবে। সে কর্মসংস্থানের ব্যবস্থা করবে, সে চিকিৎসা সেবা নিশ্চিত করবে এবং সে বেকার ভাতা প্রদান করবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের বর্তমান যে সরকার ব্যবস্থা, নতুন সরকার ব্যবস্থা, বিএনপি অধ্যুষিত সরকার ব্যবস্থায় তাদের ইস্তেহারে লেখা আছে তারা বেকারদের ভাতা দেওয়ার বিষয়টা লেখা আছে। সুতরাং এটি কল্যাণমূলক রাষ্ট্রের একটি চিন্তা ভাবনা। যুক্তরাষ্ট্রীয় সরকারের গঠন প্রণালী জটিল কারণ কি? কেন যুক্তরাষ্ট্র সরকার ব্যবস্থাকে জটিল বলা হচ্ছে? কেন্দ্র ও প্রদেশের মধ্যে ভালো সম্পর্ক তৈরি সহজ নয়, সকলের মাঝে ক্ষমতা বন্টনে অসুবিধা, আইন প্রণয়ন ও বাস্তবায়নের জটিলতা। অর্থাৎ এখানে যে 3টি পয়েন্ট আছে প্রত্যেকটি এর আনসার হবে। এই 3টির কারণেই কি হয়, যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থাকে প্রণালীকে আমরা জটিল বলে থাকি। সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থায় দেশের প্রকৃত শাসন ক্ষমতা ন্যস্ত থাকে। সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থায় প্রকৃত শাসন কার কাছে ন্যস্ত থাকে? প্রকৃত শাসন থাকবে প্রধানমন্ত্রীর কাছে এবং মন্ত্রিসভার কাছে। আর রাষ্ট্রপতি থাকবেন এই যে 1 এবং 2। আর রাষ্ট্রপতি থাকবেন নামে মাত্র প্রধান, তার কার্যকরী কোনো ধরনের
পদক্ষেপ নেওয়ার সুযোগ থাকে না। সংসদীয় সরকার ব্যবস্থা এটি স্থিতিশীল, জনমত দ্বারা পরিচালিত, দায়িত্বশীল শাসন ব্যবস্থা। অর্থাৎ এখানে হবে 2-3। এটি স্থিতিশীল নয়, সংসদীয় সরকার ব্যবস্থা স্থিতিশীল নয়, এটি সবসময় পরিবর্তন হতে থাকে। আমরা দেখি প্রতি 5 বছরে সাধারণত আমাদের দেশে প্রতি 5 বছর অন্তর অন্তর এই ব্যবস্থা পরিবর্তন হয়। লিমার দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছে, সে ব্যক্তিগত মালিকানা বুক করতে পারে না। এই যে এটা আমরা প্রিভিয়াস কয়েকটা প্রশ্ন এখানে ছিল যে ব্যক্তিগত মালিকানা থাকে না কিসে, আমরা আমাদের জানা আছে সেটা হচ্ছে সমাজতান্ত্রিক। সমাজতান্ত্রিক ব্যবস্থায় একটি মাত্র দল থাকবে এবং সেখানে ব্যক্তিগত মালিকানা থাকে না, উৎপাদন বন্টন সব কিছুই করে থাকে রাষ্ট্র, সে নিজে, সে একা। আর পুঁজিবাদী ব্যবস্থায় থাকে ব্যক্তিগত মালিকানা, সম্পদের মালিক হয় ব্যক্তিগত। লিমার দেশে একটিমাত্র রাজনৈতিক দল আছে। এই যে লিমার দেশের রাজনৈতিক ব্যবস্থা, এটি কেমন ব্যবস্থা? বিরোধীদের মত প্রকাশের সুযোগ নেই, অনিয়মিত নির্বাচন অনুষ্ঠিত হয় না। এখানেও নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে এখানে অন্য কোনো দল না থাকার কারণে পুনরায় একই সরকারের একই দলের পুনরাবৃত্তি হতে দেখা যায়। সুতরাং আনসার হবে 1 এবং 3। যে 1 এবং 3। সুমনের বাবার নেতৃত্বে এলাকায় একটি সোনার বাংলা নামক সমিতি গঠন হয়েছে। সমিতির সদস্যরা এলাকায় বৃক্ষরোপণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের কথা বললে সুমনের বাবা তা কার্যকরে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে। সুমনের বাবার আচরণে কোন সরকারের বৈশিষ্ট্য ফুটে উঠেছে? অর্থাৎ সুমনের বাবার আচরণে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো মানুষের চাওয়াকে তিনি প্রাধান্য দিয়েছেন, তিনি বাস্তবে রূপদান করার চেষ্টা করেছেন, যেটি একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার উদাহরণ। মিস্টার এক্স এ দেশের বাসিন্দা, তার দেশের শাসন ব্যবস্থাটি সবচাইতে জনপ্রিয় ও গ্রহণযোগ্য। জনগণের সার্বিক কল্যাণে এই শাসন ব্যবস্থা গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে। অর্থাৎ এক্স হচ্ছে এ দেশ নামক একটি দেশের বাসিন্দা, তার দেশের শাসন ব্যবস্থাটি বেশি জনপ্রিয় এবং গ্রহণযোগ্য। তাইলে সবচাইতে বেশি জনপ্রিয় এবং গ্রহণযোগ্য এখন অবধি সেটা হচ্ছে গণতন্ত্র। উক্ত শাসন ব্যবস্থাটি জনপ্রিয়। এটি গণতন্ত্র কেন জনপ্রিয়? ইহা ব্যক্তি স্বাধীনতার রক্ষা কবচ, সেখানে যোগ্যতার চেয়ে সংখ্যার গুরুত্ব বেশি দেওয়া হয়, সেখানে যোগ্যতার চেয়ে সংখ্যা, সম্প্রদায় দলের মধ্যে সম্পর্ক ও সম্প্রীতি তৈরি হয়। অর্থাৎ এখানে যোগ্যতার চেয়ে সংখ্যাকে বেশি গুরুত্ব দেওয়া হয়, যোগ্যতার চেয়ে সংখ্যাকে বেশি গুরুত্ব দেওয়া হয় না। 1 এবং 3। ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের সরকার ব্যবস্থা। বাংলাদেশে কোন ধরনের সরকার ব্যবস্থা অনুসরণ করা হয়? এই সরকারের বৈশিষ্ট্য কি? এই সরকারের কয়টি বিভাগ আছে এবং এর বিভিন্ন কার্যাবলী এবং ধাপ নিয়ে এখানে আলোচনা করা হবে। বাংলাদেশ প্রথম সরকার গঠিত হয় কখন? বাংলাদেশে প্রথম সরকার গঠিত হয় 10 এপ্রিল 1971। বাংলাদেশ কোন ধরনের সরকার বিদ্যমান? বাংলাদেশে রাষ্ট্রপতি শাসিত একনায়কতান্ত্রিক সংসদীয়। আমরা জানি বাংলাদেশে একটি নিজস্ব পার্লামেন্ট আছে, তার মাধ্যমে সরকার ব্যবস্থা পরিচালিত হয়। পৃথিবীর অন্যান্য দেশের সরকার ব্যবস্থার মতো বাংলাদেশ সরকারের কয়টি বিভাগ আছে? বাংলাদেশ সরকারের 3টি বিভাগ আছে, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। শাসন বিভাগের অপর নাম কি? শাসন বিভাগের অপর নাম হলো নির্বাহী বিভাগ। বাংলাদেশের শাসন বিভাগের সর্বোচ্চ ব্যক্তিটিকে? বাংলাদেশের শাসন বিভাগের সর্বোচ্চ ব্যক্তিকে? শাসন বিভাগের সর্বোচ্চ ব্যক্তি তিনি রাষ্ট্রপতি। প্রজাতান্ত্রিক শব্দটি দ্বারা কি বোঝানো হয়েছে? প্রজাতান্ত্রিক দ্বারা কি বোঝানো হচ্ছে? রাষ্ট্রীয় কাজে জনগণের প্রাধান্য, জনগণের মতের ভিত্তিতে শাসন, সকল ক্ষমতার মালিক জনগণ। প্রজাতান্ত্রিক সেটি হবে সকল ক্ষমতার মালিক জনগণ। রাষ্ট্রপতি হতে হলে একজন ব্যক্তিকে কমপক্ষে কত বছর হতে হবে? এটি একেবারে জ্ঞানমূলক একটি প্রশ্ন, 35 বছর। মিস্টার তুহিন একটি বিদেশি পদবি গ্রহণ করবেন, এই জন্য কার অনুমতি লাগবে? একটি বিদেশি পদবি গ্রহণ করার ক্ষেত্রে রাষ্ট্রপতির অনুমতি হচ্ছে মুখ্য বিষয়। সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতি কার সাথে পরামর্শ করবেন? সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতি তিনি প্রধান বিচারপতির সাথে এই বিষয়ে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। দীপিকা রানী আইনসভার সদস্য, তাকে অধিবেশনে আহ্বান করে কে? দীপিকা রানী আইনসভার সদস্য, তাকে কে আহ্বান করে? আমরা এই প্রশ্নতে অনেক সময় ভুল হয় যে আমরা স্পিকার দাগিয়ে দিই।
সাধারণত আহ্বান কেবলমাত্র যখন আমরা সংসদে প্রবেশ করে আমাদের সংসদ সদস্যরা, সেই সময় তিনি আহ্বান করেন যে মাননীয় সংসদ সদস্য অমুক এলাকা আপনি কি করেন, আপনি আপনার মতামত পেশ করেন। কিন্তু তাদেরকে সংসদে আহ্বান করে থাকেন প্রাথমিকভাবে রাষ্ট্রপতি। সুতরাং এখানে কোনোভাবেই স্পিকার হবে না। কার সম্মতি ছাড়া অর্থ বিল সংসদে উত্থাপন করা যায় না? কে সম্মতি না দিলে অর্থ বিল উত্থাপন করা যাবে না? সেটা হবে রাষ্ট্রপতি। বাংলাদেশ সংবিধান অনুসারে জরুরি অবস্থা ঘোষণা করার ক্ষমতা কার হাতে ন্যস্ত থাকে? জরুরি অবস্থা তিনি রাষ্ট্রপতির হাতেই ন্যস্ত থাকে। মিস্টার এক্স ভারতের কূটনীতিক হিসেবে বাংলাদেশে এসেছেন। আনুষ্ঠানিকভাবে তিনি কার নিকট পরিচয়? আনুষ্ঠানিকভাবে তিনি রাষ্ট্রপতির নিকট পরিচয় প্রদান করবেন। সম্প্রতি বাংলাদেশ সৌদি আরবের সাথে একটি বাণিজ্য চুক্তি সম্পন্ন করেছে। এটি কার দায়িত্ব? এটি হচ্ছে মন্ত্রিপরিষদের একটি কাজ। বাংলাদেশের প্রশাসনিক স্তরগুলো কেমন? বাংলাদেশের প্রশাসনিক স্তর কেন্দ্র, জেলা, উপজেলা বিভাগ, কেন্দ্র, উপজেলা বিভাগ, জেলা, কেন্দ্র, বিভাগ, জেলা, উপজেলা, কেন্দ্র, জেলা, উপজেলা বিভাগ, কেন্দ্র, জেলা, উপজেলা বিভাগ, কেন্দ্র, বিভাগ, জেলা, উপজেলা। অর্থাৎ উপজেলা থেকে জেলা হবে কয়েকটি, উপজেলা মিলে একটি জেলা, কয়েকটি জেলা মিলে একটি বিভাগ, এরপরে এক বিভাগ থেকে সরাসরি কেন্দ্রে। জনাব এহসান কেন্দ্রীয় প্রশাসনের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা, জনাব এহসান কেন্দ্রীয় প্রশাসনের একজন গুরুত্বপূর্ণ, তাকে তার প্রশাসনিক কাঠামোর মধ্যমণি বলা হয়, অর্থাৎ তিনি একজন সচিব। সচিবালয়ে প্রশাসনিক কাঠামোর অতিরিক্ত সচিবের পরবর্তী ধাপটাই হচ্ছে সচিব। কেন্দ্রীয় প্রশাসনের কেন্দ্রবিন্দু কোনটি? কেন্দ্রীয় প্রশাসনের কেন্দ্রবিন্দু হচ্ছে মন্ত্রণালয়। জেলা প্রশাসনের প্রধান নির্বাহী কর্মকর্তা কে? পুলিশ সুপার, জেলা প্রশাসক। জেলা প্রশাসনের প্রধান হচ্ছেন জেলা প্রশাসক। বাংলাদেশের যে কোনো নাগরিককে সংসদ সদস্য নির্বাচিত হতে গেলে ন্যূনতম কত বছর বয়স হতে হবে? একজন ব্যক্তি সংসদ সদস্য হতে গেলে ন্যূনতম তাকে 25 বছর বয়সের অধিকারী হইতে হবে। বাংলাদেশের আইনসভার নাম কি? বাংলাদেশের আইনসভার নাম সুপ্রিম কোর্ট, জাতীয় সংসদ, হাইকোর্ট, সচিবালয়। জাতীয় সংসদ। সংসদের অনুমতি ব্যতীত এক নাগারে কতদিন অনুপস্থিত থাকলে, অর্থাৎ একজন ব্যক্তি তার অনুপস্থিতির কারণ যদি পূর্বে সংসদকে না জানিয়ে সে যদি কোনোভাবে 90 দিন অনুপস্থিত থাকে, তাহলে তার সংসদের সেই পদ বাতিল হয়ে যায়। অর্থাৎ একজন ব্যক্তি বিনা কারণে কোনো কিছু না বলে কোনোভাবে সংসদে 90 দিন অনুপস্থিত থাকতে পারে না। তবে যদি সে অসুস্থ হয় বা বিভিন্ন কারণে সে সংসদকে জানিয়ে সেই বিষয়ে সে অনুপস্থিত হইতে পারে। সুতরাং এটি আনসার হবে 90 দিন। জাতীয় সংসদের প্রধান কাজ কোনটি? জাতীয় সংসদ কোনটি করবে? সে কি আইন প্রণয়ন করবে, বিচার সংক্রান্ত কাজ করবে, স্থানীয় শাসন নাকি উন্নয়ন? সে আইন প্রণয়ন করবে জাতীয় সংসদ। শাসন বিভাগের নিয়ন্ত্রক কে? শাসন বিভাগ এটি কে নিয়ন্ত্রণ করে? শাসন বিভাগ নিয়ন্ত্রণ করে জাতীয় সংসদ। জাতীয় সংসদের মাধ্যমে আইন প্রণয়ন হয় এবং সেই আইন পরোক্ষভাবে শাসন বিভাগকে কি করে? শাসন বিভাগ সেই আইন কার্যের রূপদান করে। সেই আইনের ব্যাখ্যাতা এবং বিচার বিভাগ সেই আইন দ্বারা সেই বিচার, কোন বিচারে কোন আইন সাব্যস্ত হচ্ছে সেটি সে উপযুক্তভাবে বিচার কার্যে প্রণয়ন করে। সুতরাং এখানে শাসন বিভাগের নিয়ন্ত্রক হবে জাতীয় সংসদ। বাংলাদেশে রাষ্ট্রের আয় ব্যয় এর বাজেট। রাষ্ট্রের আয় ব্যয়, এখানে অর্থ নিয়ে কথা হয়েছে, যেহেতু অর্থ নিয়েই কথা, সুতরাং আনসার হবে অর্থমন্ত্রী। সুপ্রিম কোর্টের বিচারকগণ কত বছর বয়স পর্যন্ত স্বীয় পদে বহাল থাকতে পারে? স্বীয় পদে বহাল 67। বাংলাদেশের শাসন বিভাগ গঠিত হয়। বাংলাদেশের শাসন বিভাগ কাকে দিয়ে গঠিত হয়? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ। বাংলাদেশের শাসন বিভাগ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ সবাইকে নিয়েই গঠিত হয়। বাংলাদেশের রাষ্ট্রপতি হলেন, তিনি শাসন বিভাগের প্রধান, তিনি রাষ্ট্রের প্রকৃত শাসক, রাষ্ট্রের সকল সম্মানের উৎস। হ্যাঁ, তিনি রাষ্ট্রের সকল সম্মানের উৎস, শাসন বিভাগেরও প্রধান। তবে রাষ্ট্রের প্রকৃত শাসক হচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। আর রাষ্ট্রপতি তিনি নামে মাত্র রাষ্ট্রের প্রধান। 1 এবং 3। বাংলাদেশের রাষ্ট্রপতিকে নির্বাচিত করে কে? বাংলাদেশের রাষ্ট্রপতিকে
না, জনগণ কোনোভাবেই নির্বাচন করে না। আমরা সাধারণত জাতীয় সংসদের সদস্যদের নির্বাচন আমরা নিজেরা করে থাকি, এবং এর জন্য একটা নির্বাচন অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান, কাউন্সিলর, মেম্বার, এদের নির্বাচন হয়ে থাকে। তবে রাষ্ট্রপতির নির্বাচন, এমন কোন নির্বাচন আমরা সাধারণত দেখতে পাই না, বা আমরা নিজেরা করে থাকি না। সেজন্য এখানে এক কোনোভাবেই হবে না, যেহেতু এখানে প্রত্যেকটা মাল্টিপল অপশন আছে। সুতরাং এক যদি না হয়, আর এক, 2 এবং 3, অর্থাৎ গ নাম্বার হবে আনসার। প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে বাংলাদেশের শাসন কার্য পরিচালিত হয়, কেননা প্রধানমন্ত্রী, তিনি বাংলাদেশের রাষ্ট্রপ্রধান, তিনি মন্ত্রিপরিষদের কেন্দ্রবিন্দু, তিনি সরকার প্রধান। এখানে প্রত্যেকটি আনসার হওয়ার কথা। এখানে সরকারের প্রধান তিনি। মন্ত্রিপরিষদ যে ধরনের কাজ করে থাকে, মন্ত্রিপরিষদ কোন কাজ করে থাকে? মন্ত্রিপরিষদ আইন প্রণয়ন করে, জনগণকে নিরাপত্তা দেয়, শান্তি শৃঙ্খলা রক্ষা করে। হ্যাঁ, মন্ত্রিপরিষদ এই তিনটি কাজই করে থাকে। বাংলাদেশের সংসদ সদস্য হওয়ার অযোগ্য হবেন কখন? একজন ব্যক্তি বাংলাদেশের সংসদ সদস্য হওয়ার জন্য নির্বাচন করতে পারবে না, তার বয়স যদি 35 বছরের কম বয়স হয় না, এমন লেখা নাই, আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত বা কারাভোগ করেন, আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হন। হ্যাঁ, যদি কেউ দণ্ড ভোগ করে দেউলিয়া কর্তৃক, তিনি যদি দেউলিয়া ঘোষিত হন। কেন অযোগ্য হবেন? কোন বিষয়টা থাকলে তিনি অযোগ্য হবেন? যদি একজন ব্যক্তি দণ্ডপ্রাপ্ত হন এবং তিনি দেউলিয়া ঘোষিত হন, তাহলে এটি হবে এটি সংসদ সদস্য অযোগ্য হবেন। এই দুইটা বিষয় যদি কেউ হয়, তাহলে সে সংসদ সদস্য অযোগ্য হবে। 2 এবং 3, গ নাম্বার হবে আনসার। জনাব ও জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জাতীয় সংসদের একজন সম্মানিত সদস্য, তিনি নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি রাষ্ট্রপতি নির্বাচনে সংরক্ষিত নারী সদস্য, স্পিকার নির্বাচন, তিনি তিনটাতেই ভূমিকা রাখবেন। বাংলাদেশের সর্বোচ্চ আদালতের মূল কাজ কি? বাংলাদেশের সর্বোচ্চ যে আদালত আছে সেটি কি কাজ করে? মৌলিক অধিকারের সংরক্ষণ, প্রজাতন্ত্রের কর্মকর্তা নিয়োগ, ন্যায় বিচার প্রতিষ্ঠা। বাংলাদেশের সর্বোচ্চ আদালত প্রজাতন্ত্রের কর্মকর্তাকে সে নিয়োগ প্রদান করে না। সুতরাং আনসার হবে 1 এবং 3। প্রজাতন্ত্রের নিয়োগ দেওয়া সেটি সর্বোচ্চ আদালত বা সুপ্রিম কোর্টের কাজ নয়। নিচের অনুচ্ছেদটি পড়ি এবং 134 ও 35, অর্থাৎ ক, যেটি কি করে? বাজেট প্রণয়নে পরামর্শদাতা, তিনি সংসদ নেতা, তার মানে তিনি প্রধানমন্ত্রী। সংসদ নেতা, তিনি প্রধানমন্ত্রী, এটা দেখেই বোঝা যাচ্ছে। কে কে নিয়োগ দেন? প্রধানমন্ত্রীকে কে নিয়োগ দেন? প্রধানমন্ত্রী নিজেই, প্রধান বিচারপতি, না স্পিকার, নাকি রাষ্ট্রপতি? এটা হবে রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে থাকে। সমিতির নির্বাচিত সদস্যরা, অর্থাৎ যারা নির্বাচিত হয়েছে, তারা তাদের সভাপতি নির্বাচন করবে, আর সভাপতি সমিতি পরিচালনার জন্য আর 10 জন সদস্য নিয়োগ করবেন। অপরদিকে দেখা যাচ্ছে সমিতির নির্বাচিত সকল সদস্য সমিতির নিয়ম কানুন প্রণয়ন এবং সংশোধন করতে পারবেন। আর সমিতির নিয়োগপ্রাপ্ত আরেকটি অংশ সমিতির বিরোধসমূহ নিষ্পত্তি করবে, অর্থাৎ এরা বিচার কার্য সম্পন্ন করবে। নির্বাচিত সদস্যরা তাদের সভাপতিকে নির্বাচন করবে। এটি হবে প্রধানমন্ত্রী নির্বাচন করা। তোমার পাঠ্য বই অনুসারে সমিতির খ অংশে যারা নিয়ম কানুন প্রণয়ন ও সংশোধন করে, বিরোধ নিষ্পত্তি করে, তাদের নির্দেশ করে, তাদের কে নির্দেশ করে? আইন বিভাগ, শাসন বিভাগ, নাকি বিচার বিভাগ? তবে আইন এবং বিচার বিভাগ। রিয়াজ সাহেব একজন জেলা জজ, তিনি সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে দায়িত্ব পালন করার যোগ্যতা অর্জন করেছেন। রিয়াজ সাহেব একজন জেলা জজ, তিনি সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে দায়িত্ব পালন করার যোগ্যতা রেখেছেন। রিয়াজ সাহেব বিচারক হিসেবে কে নিয়োগ দিয়েছেন? অর্থাৎ রিয়াজ সাহেবকে কে প্রধান বিচারক হিসেবে নিয়োগ দেন? প্রধান বিচারপতিকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। রিয়াজ সাহেবের সুপ্রিম কোর্টের বিচারক হওয়ার যোগ্যতা প্রমাণ করে তিনি একজন বাংলাদেশের নাগরিক, তিনি সুপ্রিম কোর্টে 10 বছর অ্যাডভোকেট ছিলেন, তিনি 5 বছর ধরে জেলা বিচারকের পদে অধিষ্ঠ। এখানে 5 বছর ধরে জেলা বিচারকের পদে অধিষ্ঠ হওয়াটা কিন্তু মুখ্য বিষয় নয়। হ্যাঁ, দিকে দেওয়া আছে 1 এবং 2। তিনি বাংলাদেশের নাগরিক এবং সুপ্রিম কোর্টে 10 বছর তিনি অ্যাডভোকেট ছিলেন। একজন ব্যক্তির একজন জেলা জজ হওয়ার জন্য তাকে 10 বছর অ্যাডভোকেট, সুপ্রিম কোর্টে 10 বছর অ্যাডভোকেট হিসেবে নিযুক্ত থাকা প্রয়োজন।
সপ্তম অধ্যায়। এবারে আমরা দেখব গণতন্ত্রে রাজনৈতিক দল ও নির্বাচনী ব্যবস্থা। গণতন্ত্রে রাজনৈতিক দলের ভূমিকা কি, তারা কোন ধরনের ভূমিকা রাখে, তাদের কাজ কি, এবং নির্বাচন ব্যবস্থা, নির্বাচন কিভাবে কাজ করে, কিভাবে একটি নির্বাচন সংগঠিত হয়, কারা নির্বাচন আয়োজন করে, ইত্যাদি বিষয়। গণতান্ত্রিক শাসন ব্যবস্থার অপরিহার্য উপাদান কোনটি? কোনটি একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থার অপরিহার্য উপাদান? নির্বাচন কমিশন, নির্বাচক মন্ডলী, রাজনৈতিক দল। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাজনৈতিক দল হচ্ছে মুখ্য বিষয়, কারণ একটি দেশে রাজনৈতিক দল না থাকলে সে দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পরিচালনা সম্ভব নয়। কোন দেশে রাজনৈতিক দলের অস্তিত্ব নেই? নিচের কোন দেশে রাজনৈতিক দল নেই? সৌদি আরব যেহেতু একটি রাজতান্ত্রিক রাষ্ট্র, সেখানে রাজনৈতিক দলের কোনো অস্তিত্ব বিদ্যমান নেই। কোন দেশটির সাথে উক্ত দেশের ইউরোপের দেশ ভ্যাটিকানে কোনো রাজনৈতিক দল নাই, তার সাথে কোন দেশের সম্পৃক্ত? কোন দেশে, যে দেশে রাজনৈতিক দল নাই তার সাথে সম্পৃক্ত একমাত্র সৌদি আরবের। আর বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দল আছে, পাকিস্তানেও রাজনৈতিক দল আছে, নেপালেও রাজনৈতিক দল পরিলক্ষিত। 2005 সাল পর্যন্ত কোন দেশের সরকার কর্তৃক রাজনৈতিক দল নিষিদ্ধ ছিল? এটি হবে উগান্ডা। কোনটি রাজনৈতিক দলের বৈশিষ্ট্য? একটি রাজনৈতিক দলের কোনটি বৈশিষ্ট্য? সংঘবদ্ধ জনসমষ্টি। একটি রাজনৈতিক দল হতে গেলে তাকে অবশ্যই সংঘবদ্ধ জনসমষ্টি থাকা প্রয়োজন, তার অনেকগুলো জনবল থাকবে যারা সবসময় সংঘবদ্ধ হয়ে চলবে। আর আমরা দেখতে পাই আমাদের রাজনৈতিক দলগুলোতে সবসময় সংঘবদ্ধ জনসমষ্টি আমরা সবসময় আমাদের নজর কাড়ে। রাজনৈতিক দলের কাজ কোনটি? কোনটি রাজনৈতিক দলের কাজ? ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা, দলের দীর্ঘস্থায়ী শাসন, না দলের দীর্ঘস্থায়ী শাসন প্রতিষ্ঠা, না দলের নেতৃবৃন্দের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন রাজনৈতিক দলের কাজ না। এটা হবে ফ্যাসিস্ট সরকারের, অর্থাৎ একটি স্বৈরাচারমূলক, একটি নিপীড়নমূলক সরকারকে সে হটিয়ে সবসময় জনগণের সরকার প্রতিষ্ঠা করবে, জনগণের কাজ করবে। কোনটি রাজনৈতিক দলের কাজ নয়? রাজনৈতিক দল কোন কাজ করবে না? আইন প্রণয়ন করা না, রাজনৈতিক দল সরাসরি গিয়ে কখনোই আইন প্রণয়ন করবে না। সুতরাং আনসার হবে আইন প্রণয়ন করা। গণতান্ত্রিক শাসন ব্যবস্থার অন্যতম শর্ত কোনটি? কোন শর্তটি অন্যতম প্রধান? একটি দেশ গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় পরিচালিত হইতে গেলে কোনটি প্রধান বিষয়? গণভোট হবে, প্রতিনিধি নির্বাচন, দলীয় নির্বাচন না। গণতন্ত্রের শাসন হতে গেলে, জনগণের শাসন হতে গেলে প্রধান এবং মুখ্য যে বিষয়টি সেটা হবে সুষ্ঠু একটি নির্বাচন। ভোটদান পদ্ধতি কয় প্রকার? ভোটদান কয়ভাবে দিতে পারে? ভোটদান সাধারণত দুইভাবে দিতে পারে, একটা প্রকাশ্য ভোট আর একটা হচ্ছে গোপনীয় ভোট। বাংলাদেশের জাতীয় সংসদের সদস্যগণ কিভাবে নির্বাচিত হন? বাংলাদেশের জাতীয় সংসদের সদস্যগণ কিভাবে নির্বাচিত হন? অর্থাৎ এদেরকে আমরা সরাসরি প্রত্যক্ষভাবে ভোট দিয়ে দিয়ে, সংসদ সদস্য বলতে আমরা যাদেরকে এমপি বলে থাকি, তাদেরকে আমরা সরাসরি ভোট দিয়ে দিয়ে নির্বাচন করে থাকি, সেজন্য এর আনসার হবে প্রত্যক্ষ ভোট, সরাসরি ভোট। পরোক্ষভাবে নির্বাচিত প্রতিনিধি কে? কাকে পরোক্ষভাবে? অর্থাৎ আমরা সরাসরি নির্বাচন করি না, আমরা যাদের নির্বাচিত করি তারা গিয়ে আরেকজনকে নির্বাচন করে। ইউপি চেয়ারম্যানের ভোট অনুষ্ঠিত হয় বাংলাদেশে, আর কিছুদিন পর চেয়ারম্যানের ভোট আমরা দেখতে পাবো। পৌরসভার মেয়র, তাও জনগণ সরাসরি যায়। উপজেলার চেয়ারম্যান, সেটাও জনগণ নিজেরা গিয়ে তাকে নির্বাচিত করে। এটা হবে রাষ্ট্রপতি। নির্বাচন কমিশনারদের নিয়োগ দান করেন কে? নির্বাচন কমিশনারদের কে নিয়োগ প্রদান করেন? সেটি হবে আমাদের রাষ্ট্রপতি, তিনি নির্বাচন কমিশনারদের নিয়োগ দিবেন। নির্বাচন কমিশনারের প্রধান কাজ কি? তিনি যেহেতু নামের আগে তার নির্বাচন লেখা আছে, সুতরাং তিনি সবসময় নির্বাচন নিয়ে কাজ করবেন। নিচের কোনটি জাতীয় পর্যায়ের নির্বাচন? কোনটি জাতীয় পর্যায়ের, একেবারে জাতীয়, অর্থাৎ রাষ্ট্রের কেন্দ্রের কোনটি নির্বাচন? এটি কি সিটি কর্পোরেশন? না। একটি সিটি কর্পোরেশনে যদি নির্বাচন সংগঠিত হয়, এটি কি পুরো দেশে ইম্প্যাক্ট ফেলবে? না, পুরো দেশে একসাথে কোনটাতে হয় সেটি হবে সংসদ বা এমপি নির্বাচন। নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব কোনটি? স্বচ্ছ ব্যালট বক্স, এটাও তার একটি কাজ হতে পারে, জনগণকে ভোটদানে উৎসাহ, সুষ্ঠু ও নিরপেক্ষ। কিন্তু এখানে সবচাইতে গুরুত্বপূর্ণ, সবচাইতে
সাংবিধানিকভাবে ধরা বাঁধা হচ্ছে সে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা। এর জন্য সুষ্ঠু নির্বাচনের জন্য এগুলো কয়েকটি পদক্ষেপ মাত্র, তার কয়েকটি অনুঘটক কিছু কাজ তার প্রয়োজন হবে। যে বুটটা চালানোর জন্য বিদ্যুতের মূল বিষয় হচ্ছে বিদ্যুৎ, এরপর আমরা সার্কিট স্থাপন, বাকি এদিক দিয়ে ওয়ারিং করা, এইসব হচ্ছে বাড়তি বিষয় বা কিছু এর আনুষঙ্গিক বিষয়, কিন্তু মূল হচ্ছে বিদ্যুৎ স্থাপন। বিদ্যুৎ ব্যতীত একটি স্মার্ট বোর্ড পরিচালনা সম্ভব নয়। সুতরাং নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব হচ্ছে সুষ্ঠু নিরপেক্ষ একটি নির্বাচন ব্যবস্থা করা। এর জন্য তাকে এই যে ব্যালট বক্স, স্বচ্ছ ব্যালট বক্স দেওয়া, জনগণকে ভোটদানে উৎসাহিত করা, এগুলো হচ্ছে কিছু অনুঘটক মাত্র। বর্তমানে জাতীয় সংসদের মহিলাদের জন্য কতটি আসন রয়েছে? 50টি আসন রয়েছে। তবে আমরা দেখলাম আমাদের দেশে বর্তমানে প্রধান কয়েকটি রাজনৈতিক দলের মধ্যে এনসিপি, সে হয়তো বলতেছে 100টি আসন করার। রাজনৈতিক দলের বৈশিষ্ট্য হচ্ছে, একটি রাজনৈতিক দলের কি বৈশিষ্ট্য থাকবে? 1 নম্বরে দেখা যাচ্ছে ভোটার তালিকা তৈরি করা। না, ভোটার তালিকা তৈরি করবে কে? এটা হচ্ছে নির্বাচন কমিশন তৈরি করবে। কোন এলাকায় কয়জন ভোটার আছে, কোন এলাকায় কয়জন ভোটার ভোট দেওয়ার জন্য যোগ্য হয়েছেন, এটি নির্বাচন কমিশনের কাজ। সুতরাং এটি যদি না হয় 2 এবং 3, কোথায় আছে আমাদের 2, 3 গ। রাজনৈতিক দলের কাজ হলো, একটি রাজনৈতিক দল কি করবে? নেতৃত্বের চর্চা করবে, দলের আদর্শ প্রচার করবে, রাজনৈতিক শিক্ষা দান করবে। একটি রাজনৈতিক দল এই যে নেতৃত্বেরও চর্চা করবে, সে নেতৃত্ব স্থানীয় যাওয়ার জন্য দলের আদর্শ প্রচার করবে। আমরা দেখি প্রত্যেকটি দল তাদের আদর্শটা আমাদের সামনে ব্রিফ করে, আমাদের সামনে বলে যে আমাদের দল এই 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 গুণাবলীগুলো আছে, আমাদের দল এই কাজ করতে চায়, তার আদর্শটা সে সবসময় প্রচার করে এবং রাজনৈতিক শিক্ষা সে প্রদান করে। জনাব করিমন একটি রাজনৈতিক দলের সদস্য, তার দলের অন্যতম কাজ, একটি রাজনৈতিক দলের একটি অন্যতম কাজ সরকারের গঠনমূলক সমালোচনা করবে, আদর্শ ও কর্মসূচির পক্ষে জনমত, দেশের অস্থিতিশীল বন্ধ করা। দেশের অস্থিতিশীল বন্ধ করা, এটা হচ্ছে আমাদের প্রশাসনের কাজ, এটি একটি রাজনৈতিক দলের কাজ নয়। একটি রাজনৈতিক দল সরকারের গঠনমূলক সমালোচনা করবে। একটি সরকার একটি ভুল করতেই পারে, সে তার একটি উপযুক্ত গঠনমূলক, অর্থাৎ এমন একটি সমালোচনা করবে যেখানে শুধু সমালোচনাই থাকবে না, এই সমস্যার বা এই ভ্রান্তির সমাধানটাও উল্লেখ থাকবে। এরপর দলের আদর্শ ও কর্মসূচির পক্ষে জনমত গঠন করবে। তার আদর্শ কি, তার কর্মসূচির পক্ষে জনগণকে তার একটি শক্তিশালী জনবল তৈরি করবে। আর দেশকে অস্থিতিশীলতা, দেশে বিভিন্ন প্রপাগান্ডা, বিভিন্ন হামলা মামলা ইত্যাদি থেকে রক্ষা করবে কে? এটি প্রশাসনের কাজ। সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হন। কে সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হন? রাষ্ট্রপতি, স্পিকার, বিচারপতি। রাষ্ট্রপতি এবং স্পিকার, প্রধান বিচারপতিকে নিয়োগ দেন রাষ্ট্রপতি নিজে। এটা প্রিভিয়াস একটি প্রশ্ন ছিল। রাষ্ট্রপতি বিচারপতিকে নিয়োগ দেন, আর রাষ্ট্রপতি এবং স্পিকার তারা সংসদ সদস্যদের ভোটের মাধ্যমে নির্বাচিত হন। নির্বাচন কমিশন গঠিত হতে পারে 6 জনকে নিয়ে, 5 জনকে নিয়ে, 3 জনকে নিয়ে। নির্বাচন কমিশন সাধারণত 5 জন এবং 3 জনকে নিয়ে গঠন হতে পারে। নির্বাচন কমিশন সরকারের উপর নির্ভরশীল। নির্বাচন কমিশন কেন সরকারের উপর নির্ভরশীল? জনবলের ক্ষেত্রে, সীমানা নির্ধারণের ক্ষেত্রে, আর্থিক ক্ষমতার ক্ষেত্রে, জনবলের ক্ষেত্রে এবং আর্থিক ক্ষমতার ক্ষেত্রে নির্বাচন কমিশন সরকারের উপর নির্ভরশীল। মজিদ সাহেব বাংলাদেশের জাতীয় নির্বাচনে একটি বৃহৎ দল থেকে নির্বাচিত হন। তার দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে, অন্য দলগুলোর নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকে। বাংলাদেশে কি ধরনের দলীয় ব্যবস্থা আছে? বাংলাদেশে কেমন দল? বাংলাদেশে কি শুধুমাত্র একটি দল আছে, 2টি দল আছে, নির্দল কোনো দলই নাই, নাকি বহু দল? আমরা দেখতে পাই বাংলাদেশে দলের অভাব নাই, অনেকগুলো দল রয়েছে। সুতরাং বাংলাদেশে বহুদলীয় ব্যবস্থা বিদ্যমান। মজিদ সাহেব কোন ধরনের দলের সদস্য? তিনি কি রাজনৈতিক, অরাজনৈতিক, আঞ্চলিক, সাংস্কৃতিক? বাংলাদেশ জাতীয় নির্বাচনে একটি দল থেকে, বৃহৎ দল থেকে তিনি নির্বাচিত হয়েছেন। তিনি একটি রাজনৈতিক দলের সদস্য হবেন। অরাজনৈতিক কোনো দল রাজনীতিতে অংশগ্রহণ করার কথাই না। সংসদ নির্বাচন এটি একটি রাজনীতির অংশ, সুতরাং তিনি অবশ্যই এমন একটি দলের অংশ হবেন যারা রাজনীতি করে থাকেন। গহিরা প্রাথমিক বিদ্যালয়ে 5ম শ্রেণীতে শ্রেণী নেতা নির্বাচনে ফরিদ ও বশির প্রার্থী শিক্ষক শ্রেণী নেতা নির্বাচনের সময় উপস্থিত সকল শিক্ষার্থীদের
দুই প্রার্থীর সমর্থনে হাত উঠাতে বলেন, হাত উঠায় এরা, অর্থাৎ এটা একটা প্রকাশ্য ভোট বা একটা প্রকাশ্য ভোট এখানে আয়োজন করা হয়, অর্থাৎ কে ভোট দিয়েছে সেটি প্রকাশ্যভাবে দেখা যাচ্ছে যে আমি ফরিদকে ভোট দিয়েছি, আমি বশিরকে ভোট দিয়েছি, এটা একটি প্রকাশ্য ভোট। ফরিদের পক্ষে বেশি হাত উঠে, ফলে ফরিদ শ্রেণী নেতা নির্বাচিত হয়। ফরিদের শ্রেণী নেতা নির্বাচনের ক্ষেত্রে ভোট দানের কোন পদ্ধতি অনুসরণ করা হয়েছে? আমরা কি বললাম, এটি যেহেতু দেখা যাচ্ছে কে কোন ভোট দিয়েছে, কে কাকে ভোট দিয়েছে, সুতরাং এটি প্রকাশ্য ভোটদান বা গ নাম্বার আনসার। গহিরা প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচনকে গণতান্ত্রিক বলার কারণ কি? এটাকে কেন তুমি গণতান্ত্রিক নির্বাচন বলবো? সংখ্যাগরিষ্ঠ মতামত, হ্যাঁ সংখ্যাগরিষ্ঠ মতামত থাকলে আমরা সেটাকে গণতান্ত্রিক নির্বাচন বলবো। সকল শিক্ষার্থীর ইচ্ছার প্রতিফলন, হ্যাঁ সকল শিক্ষার্থী তার ইচ্ছার প্রতিফলন ঘটাতে পেরেছে, যার মনে হয়েছে সে ফরিদকে ভোট দিয়েছে, যার মনে হয়েছে সে বশিরকে ভোট দিয়েছে। প্রার্থীদের গণতান্ত্রিক মনোভাব, হ্যাঁ প্রার্থীদের গণতান্ত্রিক মনোভাব এখানে ফুটে উঠেছে, অর্থাৎ তিনটা এখানে উত্তর। সম্প্রতি বাংলাদেশ সরকার একজন অভিজ্ঞ আমলাকে সাংবিধানিক সংস্থার প্রধান হিসেবে নিয়োগ প্রদান করেছেন। একজন অভিজ্ঞ আমলাকে সাংবিধানিক একটি সংস্থার প্রধান হিসেবে নির্বাচিত করেছেন। তিনি একটি স্বচ্ছ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন, তিনি একটি স্বচ্ছ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন, অর্থাৎ তিনি নির্বাচনের সাথে সংশ্লিষ্ট এমন একজন ব্যক্তি। উদ্দীপকে কোন সাংবিধানিক প্রতিষ্ঠান, কোন সাংবিধানিক প্রতিষ্ঠান, এখানে যেহেতু সেই ব্যক্তি নির্বাচন নিয়ে কাজ করে, তার মানে এটি নির্বাচন কমিশনকে ইন্ডিকেট করে। সম্প্রতি বাংলাদেশ সরকারের একজন অভিজ্ঞ আমলাকে উক্ত প্রতিষ্ঠানের, এটি একই প্রশ্ন, নির্বাচন কমিশন রিলেটেড প্রশ্ন, নির্বাচন প্রতিষ্ঠানের নির্বাচন কমিশনের প্রধান কাজ কি? সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করা, সরকার গঠন করা, ভোটার লিস্ট তৈরি করা। এটা হবে ভোটার লিস্ট তৈরি করা এবং সুষ্ঠু নির্বাচন, সরকার গঠন করা নির্বাচন কমিশনের কাজ নয়। একটি বড় সংস্থা ক 5 জন সদস্য নিয়ে সংস্থাটি গঠিত। সংস্থাটি 5 বছরের জন্য রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত, অর্থাৎ একে রাষ্ট্রপতি নির্বাচন নিয়োগ দেন। স্থানীয় সরকার থেকে জাতীয় পর্যায়ে প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করা এর প্রধান কাজ। স্থানীয় সরকার থেকে জাতীয় পর্যায় পর্যন্ত প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার, আবার সে ভোটের অধিকার নিয়ে কাজ করে। কোন সংগঠনটি ভোটের অধিকার নিয়ে কাজ করে? সরকার নিজে, মন্ত্রী পরিষদ, সচিবালয়, নাকি নির্বাচন কমিশন? অবশ্যই নির্বাচন কমিশন, সেই মানুষের ভোটের অধিকার নিয়ে কাজ করবে। সুতরাং আনসার হবে গ। একটি বড় সংস্থা ক, উক্ত সংস্থার কাজ কি? নির্বাচন কমিশনের কাজ কি? নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা বিচার কাজ না, বিচার কাজ নির্বাচন কমিশনের কাজ নয়। বিচার কাজ করার জন্য শাসন বিভাগ আছে, বিচার বিভাগ আছে বিচার কাজ করার জন্য। সুতরাং এখানে উত্তর হবে 2 এবং 3, 2, 3 গ। অষ্টম অধ্যায় বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা। বাংলাদেশের স্থানীয় যে আমাদের গ্রামীণ পর্যায়ে যে ইউনিয়ন পরিষদ গুলো আছে, এখানে কিভাবে এই সরকার ব্যবস্থা পরিচালিত হয়। কেন্দ্রীয় সরকারের সাথে স্থানীয় সরকারের সম্পর্কের ভিত্তি কয়টি? কেন্দ্রীয় সরকারের সাথে স্থানীয় সরকারের সম্পর্কের ভিত্তি হলো 2টি। বাংলাদেশে বর্তমানে কত স্তর বিশিষ্ট স্থানীয় সরকার কাঠামো রয়েছে? বাংলাদেশে বর্তমানে 3 স্তর বিশিষ্ট স্থানীয় সরকার কাঠামো আমরা দেখতে পাই। একটি ইউনিয়ন পরিষদে মোট নির্বাচিত প্রতিনিধির সংখ্যা কত? একটি ইউনিয়ন পরিষদে মোট নির্বাচিত প্রতিনিধির সংখ্যা 13। ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য সংখ্যা কত? একটি ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য সংখ্যা হলো 9 জন। গ্রাম অঞ্চলে প্রাথমিক চিকিৎসার জন্য দাতব্য। গ্রাম অঞ্চলে প্রাথমিক চিকিৎসার জন্য কাজ করবে ইউনিয়ন পরিষদ। গ্রামের উন্নয়ন ও গ্রামীণ মানুষের সুযোগ সুবিধাকে নিশ্চিত করবে। গ্রামীণ মানুষ নিয়ে কাজ করবে ইউনিয়ন পরিষদ। নিচের কোনটি ইউনিয়ন পরিষদের কাজ? কোনটি ইউনিয়ন পরিষদ করে থাকে? এই মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দিবে, নারী ও শিশু নির্যাতন রোধ করবে, আন্তঃ ইউনিয়ন সংযোগকারী রাস্তা নির্মাণ করবে, নাকি পারস্পরিক বিরোধ নিরসন করবে? নিচের কোনটি ইউনিয়ন পরিষদের কাজ? ইউনিয়ন পরিষদের কাজ হলো পারস্পরিক বিরোধ নিরসন করা। একটি ইউনিয়নে, একটি গ্রামে যে মানুষের মধ্যে, গ্রামের মানুষদের মধ্যে ছোটখাটো যে বিষয়গুলো, যে সমস্যাগুলো দেখা দেয়, যে সংঘাতগুলো দেখা দেয়, যে কনফ্লিক্ট গুলো সাধারণত আমরা দেখি, সেগুলো সলভ করাই হচ্ছে ইউনিয়ন পরিষদের কাজ।
মেয়াদ পূর্তির পূর্বে ইউনিয়ন চেয়ারম্যান ও যে কোনো সদস্য অপসারণের পদ্ধতি হলো 2/3 সদস্যের অনাস্থা ভোটের মাধ্যমে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ পদাধিকার বলে কোন প্রতিষ্ঠান? ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ তারা পদাধিকার বলে তারা উপজেলা পরিষদেরও চেয়ারম্যান হতে পারে। বর্তমান বাংলাদেশে জেলা পরিষদের সংখ্যা কয়টি? বর্তমান বাংলাদেশে জেলা পরিষদের সংখ্যা 64 হবে এখানে। 180 জেলা পরিষদের পরামর্শকের ভূমিকা পালন করেন কে? জেলা পরিষদের পরামর্শক। বয়স্ক শিক্ষা কেন্দ্র ও নৈশ বিদ্যালয়, বয়স্কদের শিক্ষা কেন্দ্র এবং নৈশ অর্থাৎ রাত্রি বিদ্যালয়। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা, এটা হচ্ছে একটি পৌরসভার কাজ। একটি পৌরসভার কাজ। পৌরসভার মেয়াদ কত বছর হয়? একটি পৌরসভার মেয়াদ দেখা যায় সাধারণত 5 বছর। বাংলাদেশে মোট কয়টি সিটি কর্পোরেশন রয়েছে? এগুলো হচ্ছে একেবারে মুখস্থ করার কিছু প্রশ্ন। বাংলাদেশে কয়টি সিটি কর্পোরেশন রয়েছে, কয়টি জেলা আছে, কয়টি উপজেলা আছে, এগুলো তোমাদের পরীক্ষার আগে দেখে নেওয়া উচিত, কারণ এগুলো ডে বাই ডে চেঞ্জ হতে দেখা যায়। বাংলাদেশে মোট সিটি কর্পোরেশন 12টি। মহানগর এলাকায় ঘরবাড়ির নির্মাণের অনুমতি প্রদান করেন কে? মহানগর এলাকায় সিটি কর্পোরেশন। পার্বত্য শান্তি চুক্তি কত সালে সম্পাদিত হয়? পার্বত্য শান্তি চুক্তি 1997 সাল। নাইকেরিলের কৃতি ও জীবনযাপন পদ্ধতি বাঙালিদের বেশিরভাগ আলাদা। নিজেদের স্বতন্ত্র পরিচয়ের জন্য তারা দীর্ঘদিন আন্দোলন করেছে। ফলে সরকার তাদের একটি চুক্তি সম্পাদন করে। উদ্দীপকের আলোকে নিচের কোন উক্তিটি সঠিক? উক্ত অঞ্চলের স্থানীয় সরকার ব্যবস্থা অন্য অঞ্চল থেকে ভিন্ন। উক্ত অঞ্চলে বাঙালি চেয়ারম্যান হতে পারে না। উক্ত অঞ্চলে সিলেট বিভাগের অন্তর্ভুক্ত। উক্ত অঞ্চলে সরকারের অনুশাসন প্রযোজ্য নয়। নাইকেরিলের কৃতি ও জীবনযাপন পদ্ধতি বাঙালিদের বেশিরভাগ আলাদা। নিজেদের স্বতন্ত্র যেহেতু তারা পরিচয় চায়, সেখানে তাদের প্রতিনিধিও হবেন একজন অবাঙালি বা তাদের নিজস্ব। সুতরাং এখানে উক্ত অঞ্চলে বাঙালি চেয়ারম্যান হতে পারে না। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদে কতজন ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে? 12 জন। কেন পার্বত্য জেলা পরিষদ গঠন করা হয়েছে? অধিকার আদায়ের জন্য, স্থানীয় শাসন কার্যকরের জন্য, এলাকা উন্নয়নের জন্য। জেলা পরিষদ গঠন করা হয়েছে এলাকার উন্নয়নের জন্য। জাতিসংঘ কত সালে মানবাধিকার সর্বজনীন ঘোষণাপত্র প্রণয়ন করে? এটা একেবারে ক্লাস 5 থেকে, মেবি এটা আছে ক্লাস 5 এর বই থেকে শুরু। 1948 সালে জাতিসংঘ মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র প্রণয়ন করেন। বর্তমানে পরিবার, সমাজ ও রাষ্ট্রে নারীর মতামত ও অংশগ্রহণ প্রাধান্য দেওয়াকে কি বলে? নারীর মতামতকে প্রাধান্য দেওয়া, নারীর ক্ষমতায়ন। জেলা পরিষদের আয়ের অন্যতম উৎস কোনটি? ভূমি কর 5%, হাট বাজার থেকে ধার্যকৃত অর্থ, ফেরিঘাট থেকে ধার্যকৃত অর্থ, অর্থাৎ ঘ 1, 2, 3। সিটি কর্পোরেশনের কাজ কি? রাস্তাঘাট নির্মাণ। রাস্তাঘাট নির্মাণ আমরা দেখি আমাদের শহর এলাকাগুলোতে সিটি কর্পোরেশন প্রতিদিনই হয়তো খাল খনন করছে, নাইলে রাস্তাঘাট উন্নয়ন করছে, নাইলে অন্য একটা কাজ করতে দেখা যায়। কোনো না কোনো কাজে তাদের দেখা যায়। জন্ম মৃত্যু নিবন্ধন। কৃষির উন্নয়ন সিটি কর্পোরেশনের কাজ নয়। সুতরাং আনসার হবে 1, 3। নাগরিকতা বিকাশে স্থানীয় সরকারের ভূমিকা কিসের মাধ্যমে প্রকাশ পায়? জন্ম নিবন্ধন, পল্লী আদালতে ছোটখাটো বিরোধ নিষ্পত্তি, নারীদের রাজনৈতিক অধিকার প্রদানের মাধ্যমে। নারীদের রাজনৈতিক অধিকার প্রদান করে জন্ম নিবন্ধন প্রদান করে স্থানীয় সরকার। পল্লী আদালতে যে ছোট ছোট বিরোধগুলো হয়, একটু আগে ছিল গ্রামের সংক্ষিপ্ত যে কনফ্লিক্টগুলো, সংঘাতগুলো আমরা দেখি, সেগুলো স্থানীয় সরকার বিরোধগুলো নিষ্পত্তি করে দেন এবং নারীদের রাজনৈতিক অধিকারও প্রদান করেন। কিভাবে? স্থানীয় সরকারে আমরা দেখি মহিলা মেম্বার বা মহিলাদের জন্য আসন থাকে। নাগরিকতা বিকাশে স্থানীয় সরকারের অবদান। স্থানীয় পর্যায়ে নাগরিকের অংশগ্রহণ, ছোট বিরোধ নিষ্পত্তি, নারীর ক্ষমতায়ন। একই প্রশ্ন কিন্তু ভিন্নতা আছে। নাগরিক সেবা প্রদানের জন্য স্থানীয় সরকার আয়ের সনদ সত্যায়িত করে, জন্ম মৃত্যু সনদ প্রদান করে, নাগরিক সনদ প্রদান করে। নাগরিক সেবা প্রদানের জন্য স্থানীয় সরকার আয়ের সনদ প্রদান, সত্যায়ন, জন্ম মৃত্যু সনদ প্রদান এবং নাগরিক সনদ। স্থানীয় সরকার আয়ের সনদ সত্যায়িত করেন, জন্ম মৃত্যু সনদ প্রদান করেন এবং নাগরিক সনদ তিনি প্রদান করায় থাকেন।
নারীর ক্ষমতায়ন বলতে কোনটিকে বুঝো? পরিবার ও সমাজে নারীর অংশগ্রহণ জাতীয় ক্ষেত্রে সর্বোচ্চ পর্যায়ে। পরিবার থেকে শুরু করে জাতীয় পর্যন্ত যা আছে সব ক্ষেত্রে নারীর অংশগ্রহণ, নারীর ভূমিকা, নারীর শক্তিকে বলা হয় নারীর ক্ষমতায়ন। সুতরাং এখানে 1, 2 এবং 3 হবে এর যথোপযুক্ত আনসার। মিলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 3য় বর্ষের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের একটি বৃত্তি লাভের জন্য নিজ বসবাসকারী এলাকার একটি প্রত্যয়ন দরকার হচ্ছে তার। তাই এখন সে তার নিজ জেলা শহরের বাড়ির এলাকায় রওনা দিয়েছে প্রত্যয়নটি আনার জন্য। মিলন কোন স্থানীয় সরকারের কাছে যাবে? যেহেতু সে জেলা শহরের বাড়ির এলাকায় গিয়েছে, সুতরাং সে ইউনিয়ন পরিষদে গিয়ে তার প্রত্যয়ন পত্রটি সে তার বুঝে নিবে। জনাব নাসির একটি স্থানীয় সরকার ব্যবস্থার প্রধান। তিনি একটি স্থানীয় সরকার ব্যবস্থার প্রধান, তার মানে ইউপি চেয়ারম্যান। তিনি একজন চেয়ারম্যান। এখানে তিনি সহ মোট 3 জন প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন, বাকি অধিকাংশ সদস্যই পদাধিকার বলে এখানকার সদস্য। অন্যদিকে জনাব নাসির একটি স্থানীয় সরকার ব্যবস্থার প্রধান, তিনি সহ মোট 3 জন প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন। তিনি ইউপি চেয়ারম্যান না, তিনি হবেন একটি উপজেলা পরিষদের চেয়ারম্যান। জনাব আয়েশা, তিনি 34 সদস্য বিশিষ্ট একটি স্থানীয় সরকার ব্যবস্থার সম্মানিত সদস্য। আঞ্চলিক পরিষদের তত্ত্বাবধানে আছে ভূমি ও ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন উৎস থেকে আয় করে। এটি হবে 1, 2 এবং 3। স্থানীয় ও তৃণমূল পর্যায়ের সমস্যা সমাধানের জন্য কোন ধরনের সরকার ব্যবস্থা গড়ে ওঠে? স্থানীয় এবং তৃণমূল একেবারে ছোটখাটো পর্যায়ের সমস্যা কারা সমাধান করে? আমরা বিগত একটানা 4-5টা এমসিকিউতে দেখেছি ছোটখাটো সমস্যা নিষ্পত্তি, স্বল্প বিরোধ নিষ্পত্তি, সংক্ষিপ্ত সমস্যা নিষ্পত্তি, এই বিষয়গুলো স্থানীয় ও তৃণমূল সমস্যা নিবারণ করবে, সমস্যাগুলো সমাধান করবে, নিষ্পত্তি করবে স্থানীয় সরকার।